আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, মাইক্রোবায়োলজি 2 ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার কামাল, আপনাদের প্রিয় কামাল ভাইয়া। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজে ফেজ বি কোর্সে কর্মরত আছি। আজকের মাইক্রোবায়োলজি 2 ক্লাসে আমরা ভাইরোলজি, প্যারাসাইটোলজি এবং মাইকোলজি নিয়ে কথা বলবো। তার আগে জেনে নিই আমরা মার্কস ডিস্ট্রিবিউশন। আমরা বলেছি এফসিবিএস পার্ট 1 ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ এফসিবিএস পার্ট 1 সার্জারি অ্যান্ড অ্যালাইড, অ্যানাস্থেসিওলজি, অটোলারিঙ্গোলজি, অপথ্যালমোলজি, পেডিয়াট্রিক্স, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং অ্যান্ড রেডিওথেরাপি। এই সাবজেক্টগুলোতে যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য পেপার 3 এর টপিক হচ্ছে মাইক্রোবায়োলজি। পেপার 3 এর টপিকের মাইক্রোবায়োলজি অংশে 15টা প্রশ্ন থাকবে, মোট প্রশ্ন 50টা। 50টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্নের 6টা প্রশ্ন থাকবে ব্যাকটেরিওলজি থেকে, 6টা ভাইরোলজি থেকে, 2টা প্যারাসাইটোলজি থেকে, একটা মাইকোলজি থেকে। একটা দুটো প্রশ্ন এদিক সেদিক হতে পারে, তবে এটা এভারেজ একটা হিসাব অ্যাকর্ডিং টু সিলেবাস পাবলিশড বাই বিসিপিএস। প্রিয় চিকিৎসকবৃন্দ, ভাইরোলজি দিয়ে আজকে আমাদের পড়াশোনা শুরু হবে। স্লাইডের মধ্যে জল জল করে তাকিয়ে আছে ভাইরোলজি শব্দটি। এখান থেকে 6টা প্রশ্ন আসে। 6টা প্রশ্নের 2টা প্রশ্ন আসে বেসিক ভাইরোলজি থেকে। 6টা প্রশ্নের 2টা প্রশ্নই থাকবে বেসিক ভাইরোলজি থেকে, আর 4টা প্রশ্ন থাকবে সিস্টেমিক ভাইরোলজি থেকে। এই যে সিস্টেমিক ভাইরোলজির 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের 2টা প্রশ্ন থাকে ডিএনএ ভাইরাস থেকে, আর 2টা প্রশ্ন থাকে আরএনএ ভাইরাস থেকে। তাহলে আমি যদি আপনাকে একেবারে সরলভাবে বুঝাই, একেবারে সহজ সরল সাদামাটা ভাষায়, ভাইরোলজি থেকে এটা হচ্ছে আমাদের বেসিক সাজেশনস পরীক্ষার আগের রাত্রের জন্য। সবার আগে আমরা জেনারেল ভাইরোলজি, আমাদের আজকের যে শীট, এই শীটটা নিশ্চয়ই আপনার কাছে চলে গিয়েছে জেনেসিসের পক্ষ থেকে, অথবা আপনারা সংগ্রহ করেছেন। এই যে শীট, এই শীটটা এর পেজ নাম্বার 101 থেকে শুরু হয়েছে ভাইরোলজি। 101 নম্বর পেজ ভাইরোলজি। যারা পুরনো শীট ব্যবহার করছেন তারা একটু কাস্টমাইজ করে নিতে হবে। পৃষ্ঠা সংখ্যা না মিললেও আপনার টপিকে গিয়ে টপিকের সাথে পরে একটার পর একটা মিলতে থাকবে, আপনার কষ্ট হবে না। তো এনএক্স 10th এডিশনের শীটে পুরোপুরি আমরা পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে, নাম উল্লেখ করে আমরা কথা বলবো। আর যারা আগের শীট ব্যবহার করছেন তারা পৃষ্ঠার সাথে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলেই হবে। তাহলে আমরা যা বলছিলাম, ভাইরোলজি থেকে 6টা প্রশ্নের 2টা প্রশ্নই থাকবে বেসিক থেকে। বেসিক ভাইরোলজি মানে নিম্নের কোনটা ডিএনএ ভাইরাস, নিম্নের কোনটা আরএনএ ভাইরাস, নিম্নের কোনটা প্রিয়ন ডিজিজ, নিম্নের কোনটা লাইভ ভ্যাকসিন, নিম্নের কোনটা কিল ভ্যাকসিন ইত্যাদি। প্রিয় চিকিৎসকবৃন্দ, তারপরে আপনার ডিএনএ ভাইরাস থেকে প্রশ্ন থাকবে। ডিএনএ ভাইরাসের প্রশ্নটা মূলত থাকে 3টা ভাইরাসের যে কোনো 2টা ভাইরাস থেকে, হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আর হারপিস। এই 3টার যে কোনো 2টা থেকে থাকে ডিএনএ ভাইরাসের প্রশ্ন। আর আরএনএ ভাইরাসের মধ্যে থাকে ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19, এইচআইভি। ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19, এইচআইভি, হেপাটাইটিস বি ভাইরাস, মিজেলস, মাম্পস, রুবেলা। এই যে আমরা 8টা ভাইরাসের নাম বললাম, এখান থেকে মূলত 2টা প্রশ্ন থাকে। চলেন আমরা ইন্ডিভিজুয়ালি শুরু করে দিই আজকের পড়াশোনা, আজকের আলোচনা, আজকের কথা, আজকের স্মৃতি। আমরা আরো পেজ নাম্বার 102 ভাইরাসের বেসিক ভাইরোলজি অংশে। 102-এ আপনি দেখেন 1 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করেছি ভাইরাস আর অব্লিগেট ইন্ট্রাসেলুলার। 102 নম্বর পেজে, বা পুরনো শীট হলে 160 নম্বর পেজ, ভাইরাস আর অব্লিগেট ইন্ট্রাসেলুলার। অব্লিগেট ইন্ট্রাসেলুলার যে অর্গানিজম, এই অব্লিগেট ইন্ট্রাসেলুলার কথার বাংলা মানে হচ্ছে ভাইরাসগুলো কোনো সেল ছাড়া বাঁচতে পারে না, একটা সেলের ভিতরেই সে বাঁচে। এরপরে আমরা আসি পরের কথায়। 10 নম্বর পয়েন্ট, একটা বস্তুকে ভাইরাস বলতে চাইলে তাতে 2টা উপাদান থাকা চাই। একটা হচ্ছে ভিতরের কোর কম্পোনেন্ট, নিউক্লিয়ার কোর। এই নিউক্লিয়ার কোরটা কারো কারো ডিএনএ, কারো কারো আরএনএ। ভাইরাসের ক্ষেত্রে বলা হয় এক ঘর মে 2 পীর নেহি থাকেঙ্গা, মানে একই ঘরে 2জন পীর বসবাস যেমন করতে পারে না, ঠিক তেমনি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না। যার ডিএনএ থাকে তার নাম হয় ডিএনএ ভাইরাস, যার আরএনএ থাকে তার নাম হয় আরএনএ ভাইরাস। এই ডিএনএ অথবা আরএনএ যেই থাকুক তাকে বলা হয় নিউক্লিয়ার কোর। এই নিউক্লিয়ার কোরের চারপাশে যে আবরণীটা থাকে তাকে বলে ক্যাপসিড। এই ক্যাপসিডটা কারো কারো ক্ষেত্রে প্রোটিন দ্বারা তৈরি, বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন দ্বারা তৈরি, আর হঠাৎ কারো কারো ক্ষেত্রে এটা লিপিড দ্বারা তৈরি হতে পারে, তখন এর নাম হয় লিপো ভাইরাস। বুঝতে পেরেছেন? এখন আসি আমরা, এই ক্যাপসিডের বাইরেও কারো কারো ক্ষেত্রে কিছু আবরণী থাকে, তার নাম হচ্ছে এনভেলাপ। তার নাম কি?
ভাইরাসের এনভেলাপ, তার নাম হচ্ছে ভাইরাসের এনভেলাপ। এই এনভেলাপটা আমাদের সেল মেমব্রেন থেকে তৈরি হয়। ভাইরাস যখন আমাদের সেলকে অ্যাটাক করে, সেল থেকে যখন ভাইরাসটা বংশ বিস্তার করে ওই সেলের ভেতরটা নষ্ট করে দিয়ে বের হয়ে যায়, তখন সেল মেমব্রেনটা তাকে চারপাশ দিয়ে আটকে রাখতে চায়, মেরে ফেলতে চায় আমাদেরকে বাঁচানোর স্বার্থে। তখন কিছু কিছু ভাইরাস সেল মেমব্রেনকে ছিঁড়ে বের হয়ে যায়। ওই যে ভোলক দোলক গোলক ভেদিয়া খোদার আরস আসন ছেদিয়া, ওই ছিন্ন বস্ত্রটা মানে ছিন্ন মেমব্রেনটা ভাইরাসের মাথার উপর বসে যায়, তাকে বলে এনভেলাপ। এই জন্য সেল মেমব্রেনের যে কম্পোনেন্ট লিপোপ্রোটিন, এনভেলাপের কম্পোনেন্ট সেটাই লিপোপ্রোটিন। এমনিতে গায়ে চাদর আবৃত করলে ওই চাদরে কেউ যদি আগুন লাগিয়ে দেয়, ডিটারজেন্ট লাগায়, মানুষটা যেমন মারা যায়, ঠিক তেমনি এনভেলাপের মধ্যে কোনো ক্ষতি করলে ভাইরাসটা মারা যায়। ডিটারজেন্ট, সোপ এইসব দিয়ে চুবাইলে বা ঘষা দিলে ভাইরাস মরে যায়। এরপরে দেখেন এনভেলাপ যাদের থাকবে তারা ফিকোরাল রুটে কোনো ট্রান্সমিট হবে না, কারণ ফিকোরাল রুট দিয়ে যখন যাবে তখন এনভেলাপটা তো আমাদের সেলের পার্ট, আমাদের বডি আমাদের সেলকে চেনার কারণে বডি যখন এই এনভেলাপ ভাইরাসগুলো যখন জিআই ট্র্যাক্টে যাবে, তখন জিআইটির ইন্টেস্টিনাল ভিলাই একে মনে করবে এটা তো আমাদের বডিরই পার্ট, একে আমরা হজম না করি, তো হজম করতে চাইবে না, অ্যাবজর্ব করতে চাইবে না, ফলে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না এবং ভাইরাস ছড়াবে না। ওরাল ক্যাভিটি দিয়ে খাইলে রেকটালি এটা বের হয়ে চলে যাবে। এই জন্য আমরা বলি ফিকো ওরাল রুটে এনভেলাপ ভাইরাস কখনো ট্রান্সমিট হয় না। নন এনভেলাপ ভাইরাস ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিম্নের কোন কোন ভাইরাস ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়, আমরা নন এনভেলাপ আনসার করব। আর কোন কোন ভাইরাস ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয় না, ডিরেক্ট কন্ট্যাক্ট লাগে, আমরা এনভেলাপ ভাইরাসগুলো আনসার করব। দেখেন এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে। 5টা পয়েন্টের মধ্যে 1 2 3 4 5 সুপার ইন্ডিজেন প্রডিউসিং ভাইরাসের নাম দেওয়া আছে কয়েকটা, ইপস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস আর রেট্রো ভাইরাস। বুঝতে পেরেছেন প্রিয় চিকিৎসক? এই যে 5টা পয়েন্ট, এরপরে দেখেন ভাইরাসের মধ্যে দেখতে কিছু স্ট্রাকচার আছে যাদের দুটো উপাদান নাই। এর মধ্যে একটা হেপাটাইটিস ডি ভাইরাস, যাকে আমরা ডিফেক্টিভ ভাইরাস বলি, যার ডিএনএতে একটু সমস্যা আছে, ফলে সে হেপাটাইটিস বি ভাইরাসের সাথে বংশ বিস্তার করে। এরপরে দেখেন আচ্ছা সিউডোভিরিয়ন, শুধু ডিএনএ থাকলে তার নাম সিউডোভিরিয়ন, কোনো এনভেলাপ থাকবে না। শুধু আরএনএ থাকলে তার নাম ভিরয়েড। ডিএনএ আরএনএ কিছু নেই, আছে শুধুমাত্র ক্যাপসিড চারপাশ দিয়ে, তখন তার নাম প্রিয়ন। প্রিয়নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রিয়নের যেহেতু ডিএনএ বা আরএনএ কিছুই নাই, সে আমাদের বডির সেলের ভিতরে ডিএনএ আরএনএকে ব্যবহার করে। এটা করতে গিয়ে অনেক সময় লাগে, এই জন্য প্রিয়নের ডিজিজগুলোকে বলা হয় স্লো ডিজিজ। যেহেতু ভাইরাসের মতো দেখতে, তাই একসাথে এদেরকে স্লো ভাইরাল ডিজিজ বলা হয়। স্লো ভাইরাল ডিজিজ বলে আনসার হবে 8টা। 8টার মধ্যে যে কোনো 3টা 2টা যাই থাকুক। আর যদি বলে প্রিয়ন ডিজিজ কারা, আনসার হবে 5টা। দেখেন 102 নম্বর পেজে একদম লাস্টের প্যারায় স্লো ভাইরাল ডিজিজের মধ্যে বাম পাশে পিওর ভাইরাস দেওয়া আছে, ডান পাশে শুধু প্রিয়ন দেওয়া আছে। পিওর ভাইরাল ডিজিজ কি কি আছে 1 নম্বরে দেখেন। 1 নম্বরে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, এইচআইভি করে। তারপরে দেখেন সাবএকিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস, এটা করে মিজলস। আর 3 নম্বরটা এইডস, এটা তো এইচআইভি করে। তাহলে ভাইরাস বললে আনসার হবে 2টা, স্লো ভাইরাস কার আনসার হবে 2টা, কিন্তু ভাইরাল ডিজিজ বললে আনসার হবে 8টা। এই 3টা ডিজিজ আর ডান পাশে প্রিয়ন ডিজিজগুলোও ভাইরাল ডিজিজ হিসেবে কাউন্ট হবে, যারা স্লো ডিজিজ করে। প্রিয়ন ডিজিজগুলো মানে দেখেন 1 নম্বরে কুরু, 4 নম্বরে ক্রুসপেল জ্যাকব ডিজিজ, 3 নম্বরে ক্রুসপেল জ্যাকবের ভেরিয়েশন, 4 নম্বরে জার্সম্যান সিনড্রোম, 5 নম্বরে ফেটাল ফ্যামিলিয়াল ইনসোমনিয়া। বারবার পরে পরে এটাকে কবজা করে ফেলবেন। চলে আসেন আমরা যাই পেজ নাম্বার 103, ভাইরাসের রেপ্লিকেশন। ভাইরাস রেপ্লিকেট করে কোথায়? ভাইরাস রেপ্লিকেট করে কোথায়? ভাইরাস রেপ্লিকেট করে নিউক্লিয়াসে থাকে, মানে ডিএনএ ভাইরাসগুলো নিউক্লিয়াস রেপ্লিকেট করে, আরএনএ ভাইরাসগুলো সাইটোপ্লাজমে। ডিএনএ ভাইরাসের মধ্যে একটা ব্যতিক্রম আছে, যেটা ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে, তার নাম পক্স। আর আরএনএ ভাইরাসের মধ্যে ব্যতিক্রম আছে, যে আরএনএ হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসে রেপ্লিকেট করে, তার নাম রেট্রোভাইরাস। তাহলে ব্যতিক্রম আমরা জেনে গেলাম, কে কোথায় রেপ্লিকেট করে আমরা জেনে গেলাম। এর বেশি পড়া যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। আমরা আসি পরের কথা, ফেট অফ ভাইরাস ইনফেক্টেড সেল। সেলটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে, সে মনের দুঃখে মরে যেতে পারে,
সে ম্যালিগনেন্সিতে কনভার্ট হতে পারে। সব দেখে শুনে খেপে গিয়ে করে বাংলায় চিৎকার, এর নাম ম্যালিগনেন্সিতে কনভার্সন হওয়া। 6টা ভাইরাস ম্যালিগনেন্সিতে ট্রান্সফার হতে পারে, আমরা দেখাবো একটু পরে। আপনাকে প্যারা দিতে পারে, মানে পারসিস্টেন্ট ইনফেকশন করতে পারে, আপনার শরীরে সে লুকিয়ে যেতে পারে, তার নাম ল্যাটেন্ট ইনফেকশন। এই ল্যাটেন্ট ইনফেকশন কারা কারা করে এর পরের আলোচনায় আমরা দেখেছি। দেখেন, হারপিসের প্রথম 5 জন, হারপিস 1, হারপিস 2, ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালোভাইরাস, ইপস্টেইন বার ভাইরাস, এই হারপিসেরই প্রথম 5 জন। এরপরে আসবে অ্যাডেনোভাইরাস এবং এইচআইভি। 7টা ভাইরাস ল্যাটেন্ট ইনফেকশন করে, ইনফিনিটি স্টার। ল্যাটেন্ট ইনফেকশন করে এই 7টা ভাইরাস ইনফিনিটি স্টার। এরপরে যান আমাদের পরবর্তী কথা, আমরা ইনকিউবেশন পিরিয়ড, বেশিরভাগ ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড 10 to 14 ডেজ, কারো কারো ক্ষেত্রে 2 to 3 উইকস, এর বেশি পড়ার দরকার নেই। এরপরে ভাইরাসের ভ্যাকসিন 21 নম্বর পেজে আমরা খুব সুন্দর করে আলোচনা করে এসেছি। কিল ভ্যাকসিনের কথা বলেছি, সাবইউনিট ভ্যাকসিনের কথা বলেছি, কোভিড-19 এর সব ধরনের ভ্যাকসিন আছে বলেছি, ইনফ্লুয়েঞ্জার সব ধরনের ভ্যাকসিন আছে বলেছি। আমরা বলেছি ওরাল পোলিও বলে লাইভ বলবো, আর ইনঅ্যাক্টিভেট পোলিও বলে কিল বলবো। এই তো ভাইরাসের ভ্যাকসিন। ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের কথা বলেছি পেজ নাম্বার 21। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের কথা আমরা আপনাকে বলেছি। ভ্যাকসিন খুবই ইম্পর্টেন্ট, ভ্যাকসিন ছাড়া একটা প্রশ্ন কিন্তু মূল্যহীন। কনজেনিটাল অ্যানোমালির কথা আমরা বলেছিলাম, টর্চ ইনফেকশনের কথা মনে আছে? টি মানে ট্রেপোনেমা, টক্সোপ্লাজমা, ও মানে আদার্স, আদার্স মানে এলএমপি, লিস্টেরিয়া, মিজলস এবং পারভোভাইরাস B19, আর মানে রুবেলা, সি মানে সাইটোমেগালোভাইরাস, এইচ মানে হারপিস 1, 2, ভেরিসেলা জোস্টার, আর এইচআইভি 1 বা এইচআইভি। আরেকটা মনে রাখতে বলবো আমি আপনাকে, জিকা ভাইরাস, অতিরিক্ত নাম। টর্চের সাথে একটা জিকা অতিরিক্ত মনে রাখতে বলবো, যে কনজেনিটাল অ্যানোমালি করে। ঠিক আছে? অনকোজেনিক ভাইরাস পেজ নম্বর 105। অনকোজেনিক ভাইরাস ভালো করে খেয়াল করুন। ডিএনএ ভাইরাস 4টা, ইপস্টেইন বার ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8, হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ডিএনএ ভাইরাস এই 4টা, আরএনএ ভাইরাস 2টা, হেপাটাইটিস সি ভাইরাস আর HTCLV। এই যে অনকোজেনিক ভাইরাস 6টা পাইলাম, অনকোজেনিক ব্যাকটেরিয়া পাইছিলাম কয়টা গত ক্লাসে? 2টা, হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্যাম্পেলিব্যাক্টার জেজুনি। তাহলে 8টা হয়ে গেল এখানে। প্যারাসাইট আছে 2টা, 10টা, আর একটা ফাঙ্গাস। আমরা পড়াবো আপনাকে কিছুক্ষণ পরেই। এই যে 11টা নাম হলো, যে কোনো বাংলাদেশের চিকিৎসকের সামনে 11টা নাম বললে আপনার কি চোখে পড়বে? ওরা 11 জন। ওরা 11 জন বলতে আপনার চোখে পড়বে অনকোজেনিক অর্গানিজম। আর একজন মুভি লাভার বলবে ওরা 11 জন মানে তো মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি। এই 11 জন থেকে আমরা মুক্ত থাকতে চাচ্ছি, এই জন্য ওরা 11 জন আমাদের জন্য একটা দুঃসংবাদ। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়করা, মুক্তিযোদ্ধারা, ওরা 11 জন একটা মুভি বানিয়েছিল। এই 11 জন পাকিস্তানের চোখে মূর্তিমান আতঙ্ক ছিল। আর এরকম আমাদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম হচ্ছে ক্যান্সার কজিং ভাইরাস, ব্যাকটেরিয়া, অর্গানিজম আর কি। এদের নাম হচ্ছে অনকোজেনিক অর্গানিজম। ব্যাকটেরিয়া 2টা, ভাইরাস 4টা, প্যারাসাইট 2টা, ফাঙ্গাস 1টা। আমরা আপনাকে সময় করে দেখিয়ে দিব। ঠিক আছে? এখন পেজ নাম্বার 106 নম্বর পেজে আমরা আসবো। ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসকে আমরা 2টো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নন এনভেলপড, নন এনভেলপড অপর নাম হচ্ছে নেকেড ভাইরাস, আর একটা হচ্ছে এনভেলপড। এনভেলপ দেখেন একটা ফ্যামিলি, হারপিস ফ্যামিলি, পক্স ফ্যামিলি, হেপাটনা। হারপিস ফ্যামিলিতে আছে 8টা ভাইরাস, পক্সে আছে 3টা, আর হেপাটনা মানে হেপাটাইটিস বি। এই টোটাল 12টা ভাইরাস এনভেলপড। আর নন এনভেলপ আছে মাত্র 3টা, পারভোভাইরাস, অ্যাডেনোভাইরাস, আর একটা প্যাপিলোমা ভাইরাস। পারভোভাইরাস, অ্যাডেনোভাইরাস, আর একটা প্যাপিলোমা ভাইরাস। তাহলে এই মোট 15টা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকিরা সবাই কিন্তু পৃথিবীতে আরএনএ ভাইরাস। ঠিক আছে? তাহলে এনভেলপ ভাইরাস মাত্র 12টা, 3টা ভাগে বিভক্ত। হারপিসের মধ্যে আছে 8টা, পক্সের মধ্যে আছে 3টা, আর হেপাটনা মানে হেপাটাইটিস বি 8, 3, 1, 11 আর 1, 12। আর নন এনভেলপ বলতে আমরা যে নেকেড ভাইরাস বুঝিয়েছি, সেই নেকেড ভাইরাসের সংখ্যা 3টা, পারভোভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, আর একটা হচ্ছে অ্যাডেনোভাইরাস। আসেন আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা, পেজ নাম্বার 107, হারপিসে চলে যাই। হারপিসের মধ্যে মোট ভাইরাসের সংখ্যা এখানে 8টা। আপনার সেটার মধ্যে খেয়াল করুন, 8টা হারপিস 1, 2, ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালোভাইরাস, ইপস্টেইন বার ভাইরাস। 3টা নামই শুধু একটু এটিপিক্যাল, এরপরে বাকি সব সংখ্যা হারপিস 6, হারপিস 7, হারপিস 8।
চলে আসেন হারপিস 1 এবং হারপিস 2 পয়েন্টগুলো আছে দেখেন 1 2 3 1 2 3 1 2 3 হারপিস 1 হারপিস 2 হারপিস 1 কোমরের উপরে ডিজিজ করে, হারপিস 2 কোমরের নিচে ভেসিকুলার লেশন করে। হারপিস 1 ঠোঁটের মধ্যে ওরাল আলসার তৈরি করতে পারে, হারপিস 2 জেনিটালিয়াতে আলসার তৈরি করে। এই জন্য জেনিটাল আলসারের মোস্ট কমন কজ হচ্ছে হারপিস। এরপরে দেখেন হারপিস এবং 1 এবং 2 এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যাসাইক্লোভির। আর এদের ইমিউনিটি ইনকমপ্লিট, মানে একবার হলে বারবার হতেই থাকে। হারপিস 1 ঠোঁটের দিকে ভেসিকুলার লেশন করে, হারপিস 2 জেনিটালিয়াতে করে, এটা ঘষাকে গলে যায়, আলসার তৈরি হয়, খুব পেইনফুল হয়। পেইনফুল আলসার বলুক বা জেনিটাল আলসার বলুক, মোস্ট কমন কজ হচ্ছে হারপিস। এরপর আসেন পেজ নাম্বার 108। পেজ নাম্বার 108 নাম্বার পেজে দেখেন আমরা ভেরিসেলার জোস্টার সম্পর্কে আলোচনা করেছি। ভেরিসেলার জোস্টারের প্রথম পয়েন্টটা দেখেন, প্রাইমারি ইনফেকশনকে বলা হচ্ছে ভেরিসেলা, সেকেন্ডারি ইনফেকশনকে বলা হচ্ছে জোস্টার বা হারপিস জোস্টার। আর ইমিউনিটি লাইফলং পয়েন্ট নাম্বার 8 9 দুই ধরনের ভ্যাকসিন আছে, লাইভ ভ্যাকসিন এবং সাব ইউনিট ভ্যাকসিন। সাব ইউনিট কথাটা একটু লিখে নেন। এটা মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করতে পারে। মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল নিয়ে আমরা কথা বলবো। 7টা ভাইরাস মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল বা গ্রানুলোমা তৈরি করতে পারে। এরা কারা? হারপিসের প্রথম 4 জন, হারপিস 1, হারপিস 2, ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, আরো আছে কিছু আরএনএ ভাইরাস, মিজলস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আর এইচআইভি। এইচআইভি সব জায়গায় ট্রু। মিজলস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আর এইচআইভি সব মোট 7টা। নামটা আমরা এই লিস্টে দিয়েছি, বুঝতে পারছেন? এই লিস্টে আমরা নামটা দিয়েছি, এই 7টা ভাইরাস। হারপিসের প্রথম 4 জন আর বাকিরা আরএনএ ভাইরাস, মিজলস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আর একটা হচ্ছে এইচআইভি। এরপরে আমরা আসি হারপিসের কমপ্লিকেশন, নিউমোনিয়া, এনকেফালাইটিস, রেস সিনড্রোম। রেস সিনড্রোম নিয়ে আমরা এই পেজের শেষে আলোচনা করেছি। এটা হচ্ছে হারপিসের মিডলাইন কখনো ক্রস করে নাই, দেখছেন? মিডলাইন ক্রস করে নাই, পিঠের মধ্যে আছে। এই পাশ থেকে ডার্মাটোমকে ধরছে, নিকট একটি নির্দিষ্ট ডার্মাটোম, মিডলাইন ক্রস করে না, ডার্মাটোমকে ইনভলভ করে। এরপর আসে পেজ নাম্বার 109, সাইটোমেগালো ভাইরাস। সাইটোমেগালো ভাইরাস 1 নম্বর পয়েন্ট দেখেন, ডিএনএ ভাইরাস। এটা কিভাবে ট্রান্সমিট হয়? টর্চ ইনফেকশনের পার্ট সে ব্রেস্ট মিল্কের মাধ্যমে যাইতে পারে। সে এতগুলো ইম্পর্টেন্ট, সে কনজেনিটাল অ্যানোমালি করতে পারে টর্চ ইনফেকশন যেহেতু করে সে। এরপরে পয়েন্ট নাম্বার 7 8 9 10 11 12 13। এরপরে 16 নম্বর পয়েন্ট, কি কি ডিজিজ সে করে? ইনফেকশাস মনোনিউক্লিওসিস সে করতে পারে, হেপাটাইটিস ইনফেকশন করতে পারে। এরপরে যাই ট্রিটমেন্ট, গ্যাংসাইক্লোভির। কনজেনিটাল অ্যানোমালির ফিচারগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মাইক্রোকেফালি, ডিফনেস, জন্ডিস, পারপুরা, ব্লাড ডিসক্রেসি, হেপাটোস্প্লেনোমেগালি হতে পারে। এখানে দেখেন লেখা আছে ডান পাশে বক্সের মধ্যে নিচে, সে জায়ান্ট সেল তৈরি করতে পারে, এই কথাটা এখানে আমরা পেয়েছি। তার উপরে অনেকে পড়তে যাবে ভুল করে যে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, আগে তো আমরা পড়িয়ে দিয়েছি আপনাকে, এখানে হেপাটাইটিস বি আছে, এটা ভুল আছে, কেটে দেন। হেপাটাইটিস বিটা ভুল, এখানে কেটে দেন। চলে আসেন ইপস্টেইন বার ভাইরাস। এটা স্যালাইভার মাধ্যমে ট্রান্সমিট হয়, যেটাকে বলা হয় কিসিং ভাইরাস। কিসিং ভাইরাস এটা ক্যান্সার তৈরি করতে পারে। ইনফেকশাস মনোনিউক্লিওসিসের মোস্ট কমন কজ। এর অপর নাম হচ্ছে গ্ল্যান্ডুলার ফিভার। বার্কিস লিম্ফোমা করে, বি সেল লিম্ফোমা করে, নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা করতে পারে, ওরাল হেয়ার লিউকোপ্লাকিয়া, থাইমিক কার্সিনোমা, এক্স-লিঙ্ক লিম্ফোপ্রলিফারেটিভ সিনড্রোম করতে পারে। মানে সে একটা অনকোজেনিক অর্গানিজম। এফসিপিএস পার্টন পরীক্ষায় সিঙ্গেল বেস আসলে নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা কে করে? আনসার কি হবে? ইপস্টেইন বার ভাইরাস। হিউম্যান হারপিস ভাইরাস 8, এটা একটা অনকোজেনিক ভাইরাস। ক্যান্সারের পেশেন্টদের হয়, নন ক্যান্সারের পেশেন্টদের হয়, এইচআইভি পেশেন্টদের বেশি হয়, নন এইচআইভি পেশেন্টদের হতে পারে। বায়োপসি করে ডায়াগনোসিস করা লাগে, এই শেষ। বায়োপসি ইন্টারফেরন ব্লাস্টোসিস ট্রিটমেন্ট অফ চয়েস। অনকোজেনিক ভাইরাস আমরা দুইটা পড়লাম হারপিসের মধ্যে, ইপস্টেইন বার ভাইরাস আর হিউম্যান হারপিস 8। পেজ নাম্বার 110, ওখানে দেখেন উপরের দিকে একটা বক্স আছে, ইনফেকশাস মনোনিউক্লিওসিস কে কে করে? ইনফেকশাস মনোনিউক্লিওসিস কে কে করে? দেখেন একটা বক্স, বক্সটা ট্রিপল স্টার। ইপস্টেইন বার ভাইরাস করে, সাইটোমেগালো ভাইরাস করে, হিউম্যান হারপিস ভাইরাস 6 এবং 7 করে, এইচআইভি 1 করে এবং টক্সোপ্লাজমা করে। প্যারাসাইট টক্সোপ্লাজমা এটা করতে পারে। এর বেশি জানা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না।
প্রশ্ন আসছে কারা কারা ল্যাটেন্ট ইনফেকশন করে। পক্স ল্যাটেন্ট ইনফেকশন করে না, ডেঙ্গু করে না, এইচআইভি করে, হারপিস করে, ক্যালসিভাইরাস করে না। পক্স ভাইরাস সবচেয়ে বড় ভাইরাস। পক্স ভাইরাস তার 3টা সদস্য, স্মল পক্স, ভ্যাকসিনিয়া, মোলাস্কাম কন্টাজিওসা। এর মধ্যে একে বাংলার মাটিতে স্থান দেওয়া হয়নি। ভ্যাকসিনিয়া থেকে তৈরি করা হয়েছে ভ্যাকসিন, ওই ভ্যাকসিন দিয়ে পক্স ইরাডিকেটেড ফ্রম আর্থ। মাঝে মাঝে সে বায়োটেররিজম হয়ে আসতে পারে। ইরাডিকেট কেন করছে? কারণ সে একটা বিষাক্তঘাতক। ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও সে রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে। আসেন আমরা ভ্যাকসিনিয়া। এই ভ্যাকসিনিয়া থেকে ভ্যাকসিন তৈরি করা হয়েছে পক্সকে দূরীভূত করার জন্য। মোলাস্কাম কন্টাজিওসাম শেষ বয়সে পক্সের ছোট ভাই। যেহেতু ভ্যাকসিনিয়া থেকে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, সেহেতু পক্স গিয়ে তার আব্বাকে বিচার দিচ্ছে, আব্বা তুমি নতুন কিছু করো, নতুন কিছু করো রে ভাই, নতুন কিছু করো, না হয় ঘরের মধ্যে নতুন ঘর গড়ো, তবুও নতুন কিছু করো রে ভাই, নতুন কিছু করো। এই যে মোলাস্কাম কন্টাজিওসাম, এটা পক্সের ভাই, সে আসছে সবার শেষে এবং স্কিন এবং মিউকাস মেমব্রেন ডিজিজ করে, খুব বেশি পেনিট্রেট করতে পারে না, সেলফ লিমিটিং, এমনি এমনি ভালো হয়ে যায়, সেক্সুয়ালি ট্রান্সমিট হয়। যদি থাকে নসিবে আপনি ভালো হইবে। হেপাটাইটিস বি আমরা একটু পরে পড়বো। আসলে আমরা যাই পেজ নাম্বার 112, নরেনবেলা ভাইরাস। সেই 3টা, পারো ভাইরাস, পেপিলোমাম ভাইরাস আর অ্যাডেনো ভাইরাস। পারো ভাইরাসের প্রথম প্যারাটা পড়বেন এবং স্পেশাল একটা কথা মনে রাখবেন, সে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এবং আমাদের সেল সাইকেলের এস ফেসকে সে অ্যাটাক করে। এস ফেস তার ডিজিজগুলো আমরা জানবো। প্লাস্টিক এনিমিয়া করে, বাচ্চাদের ইরিথেমা ইনফেকশন করে, গালের মধ্যে লাল হয়ে যায়, একে আমরা বলি স্ল্যাপ চিক সিনড্রোম, যেহেতু মনে হয় থাপ্পড় মারছে কেউ। ফিটাসে হাইড্রোস রিলিজ করতে পারে, আর্থ্রাইটিস করতে পারে মহিলাদের, কোনো ভ্যাকসিন নেই। এই যে এর নাম হচ্ছে, গালের মধ্যে দেখেন মনে হবে কেউ যেন থাপ্পড় দিয়েছে। পাপ্পা পাপ্পা হিট্টি স্ট্রাইক, আই শেল নেভার ভার্স মেক। একটা বাচ্চা, সে খালি কবিতা লেখে, কথায় কথায় কবিতা বলে, তার বাবা তাকে থাপ্পড় দিছে, বলে পাপ্পা পাপ্পা হিট্টি স্ট্রাইক, আই শেল নেভার ভার্স মেক। মানে এই কথাটাও সে বলতেছে কবিতার ভাষায়, হচ্ছে প্রতিভা। এই ছেলেটাই ভবিষ্যতে বড় হয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়েছিল। টু ড্যাফোডিলস, প্রিয় কবিতা আপনার আমার। তো এই ছেলেটার গালের দিকে তাকিয়ে দেখেন, মনে হবে গালটা যেন কেউ থাপ্পড় দিয়েছে, এই জন্য নাম হচ্ছে স্ল্যাপচিক সিনড্রোম। অ্যাডেনো ভাইরাস থেকে আমরা কি পড়বো? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ল্যাটেন্ট ইনফেকশন করে, এই কথাটা আমাদের ইম্পর্টেন্ট। অনেকগুলো সেরোটাইপ আছে, 3-4 যোগ করলে 7 হয়, 3 7 21 হয়। কি সহজ মনে রাখা, রেসপিরেটরি ডিজিজ করে। 21 হচ্ছে তারুণ্যের প্রতীক। তারুণ্য মানে বুক ভরা শ্বাস, বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্যে। 8 এবং 19 ক্যারাটো কনজাংটিভাইটিস করে। এটার মধ্যে গুণে দেখেন 19টা অক্ষর ক্যারাটো কনজাংটিভাইটিস করে। একটা দুটো বেশি থাকলে করার কিছু নেই, কাছাকাছি তো। এরপরে হেমোরেজিক সিস্টাইটিস, ইনফ্যান্টাইল গ্যাস্ট্রোএন্টারাইটিস, তার বিরুদ্ধে ভ্যাকসিন অ্যাভেলেবল, লাইভ ভ্যাকসিন আছে, কিন্তু ভ্যাকসিন আমরা দিব না, কারণ ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। ঠিক আছে। এরপরে যাই একটা প্রশ্ন, আরটিআই করে কোন ভাইরাস? একবারে আমরা এটা ভাইরাস আনসার করব। এরপরে দেখেন পেপিলোমাম ভাইরাস। এটা থেকে আমরা মনে রাখবো 3টা কথা, সিএ সার্ভিক্স করে এবং কন্ডোলোমা টেকুমিনেটা করে, 2টা কথা শেষ। এবং এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার। ক্যান্সার করে ডিএনএ ভাইরাস, 3 নম্বর ডিএনএ ভাইরাস, এটা ক্যান্সার করে, পাইছি আমরা খুঁজে। আর হেপাটাইটিস বি আমরা পরে পড়বো, 4টা হয়ে গেছে আমাদের। ক্যান্সার করে, কার্সিনোমা সার্ভিক্স করে এবং এরা ভ্যাকসিন প্রিভেন্টেবল। ভ্যাকসিনটা বাজারে সার্ভেরিক্স নামে পাওয়া যায়, পেপিলোভ্যাক্স নামে পাওয়া যায়, 3টা ডোজ, 016। ভ্যাকসিন দিয়ে এই ক্যান্সারটা প্রিভেন্ট করা যায়, অথচ আমরা এই কাজটা করছি না। সুযোগ থাকা সত্ত্বেও আমরা দিচ্ছি না, এই জায়গাটা, এই সুযোগটা আমরা গ্রহণ করতেছি না। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। তো এরকম শিক্ষিত বোবা হয়ে, চোখ থাকিতেও অন্ধ হয়ে আমরা থাকতে চাই না। আমাদের হাতে যে অপশনটুকু আছে, আমাদের ফিমেল যারা আছেন, প্রিয় চিকিৎসক, আপনি যদি ফিমেল হয়ে থাকেন, আমার কথা শুনছেন, আপনি ভ্যাকসিনটা দিবেন। বিয়ে হইলেও ভ্যাকসিন দিবেন, বিয়ে না হইলেও দিবেন। অ্যাক্সিডেন্টালি কার্সিনোমা সার্ভিক্স ইনজুর্ড হলো, কোনো কারণে ইনজুর হতে পারে না, অ্যাক্সিডেন্টালি হয়, তারপরে আপনি নেবেন, কারণ এটা কিছু না কিছু প্রোটেকশন দিবেই। সার্ভিক্স ইনজুরি না হলে প্রোটেকশন অনেক বেশি, খুব ভালো কাজ করে মেনার্কের পর। এরপরে একবারে 0 হয়ে যায় না, কার্সিনোমা সার্ভিক্স আপনার প্রিভেন্ট করবে, বুঝতে পারছেন? একটু না একটু প্রিভেন্ট করবে। 3টা ডোজ দেওয়া ভালো, পেপিলোভ্যাক্স
বাংলাদেশের কোম্পানি দিয়ে দিয়েন তিনটা ডোজ। ইন্ট্রামাস্কুলার হেপাটাইটিস বি এর মতো। হেপাটাইটিস বি ও কিন্তু ভ্যাকসিন প্রিভেন্টেবল। পরীক্ষা যদি আসে ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার সিএ সার্ভিক্স বলেন আর হেপাটাইটিস বি বলবেন, ঠিক আছে? ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার, এটা এফসিপিএস পার্ট 1 সিঙ্গেল বেস্ট। আনসার কি হবে? হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা। যদি হেপাটাইটিস বি নাই, হিউম্যান প্যাপিলোমাই হবে আমাদের প্রত্যাশিত উত্তর। পেজ নাম্বার 113। আগের শীট হলে পেজ নাম্বার 171 হবে। আরএনএ ভাইরাস সম্পর্কে আমরা জানবো। দেখেন এখানে একটা বক্সের মধ্যে এনভেলাপ এবং নন এনভেলাপ বলেছি। এনভেলাপের মধ্যে 8টা আছে, নন এনভেলাপের 4টা মনে রাখবো। হে পিসিআর, হে পিসিআর, হে মানে হ্যাপি ভাইরাস, পি মানে পিকর্না, সি মানে কেলসি, আর মানে রিও। হে পিসিআর, পিকর্না, কেলসি, রিও। এরপরে একটা বক্স আছে, দেখেন লেখা আছে সেগমেন্টেড জিনোম। সেগমেন্টেড জিনোম আরব দিয়ে আমরা মনে রেখেছি। বক্সের নিচে একটা লাইন লেখা আছে, সকল আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ডার্ড হইলেও রিও আর রোটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। রিও আর রোটা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। এরপরে আসে পেজ নাম্বার 113 পেজ উল্টি 114। অর্থোমিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জার উপরে 5 লাইনের একটা প্যারা আছে, ওইখানে দেখেন কিছু কথা আমি লিখেছি যে ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে আমাদের শরীরের ইমিউনোগ্লোবুলিন এ ইমিউনিটি দেয়, সাইটোটক্সিক টি সেল ইমিউনিটি দেয়। এবং তারপরে লিখেছি আমরা নিউমোনিয়া হয়, ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করে নিউমোনিয়া হতে পারে স্টেফিলোকোকাস অরিয়াস দ্বারা। স্টেফিলোকোকাস অরিয়াস তার নিউমোনিয়া করতে পারে। এরপরে দেখেন ইনফ্লুয়েঞ্জা এবিসি নিয়ে কিছু কথা আছে। ইনফ্লুয়েঞ্জা 8টা জিনোম, সে তো একটা সেগমেন্টেড ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এ প্যান্ডেমিক করে, এ এন্ডেমিক করে, এ প্যান্ডেমিক, বি এন্ডেমিক, প্যান্ডেমিক পি এ প্যান্ডেমিক, বি এন্ডেমিক, সি মাইলার টি। সারফেস স্পাইক আছে 2টা, অ্যান্টিজেনিক শিফট এবং ড্রিফট হয়, এবং তার ভ্যাকসিন 1 বছর পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেয়। 1 বছর পরে আবার নতুন করে ভ্যাকসিন দিতে হবে, কারণ প্রতি বছর ড্রিফট হয়। ইনকিউবেশন পিরিয়ড 1 থেকে 2 দিন। ফিভার, মাইলজিয়া, হেডেক, সোর থ্রোট সবকিছু হয়, নাকের পানি চোখের পানি একসাথে হয়ে যায়। ট্রিটমেন্ট হচ্ছে প্যারাসিটামল এবং অ্যাসিউরেন্স। ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? এই ইনফ্লুয়েঞ্জা থেকে কিন্তু এআরডিএস হতে পারে, এআরডিএস। পেজ নাম্বার 115 প্যারামিক্সো ভাইরাস। প্যারামিক্সো ভাইরাস, মিজলস, মাম্পস, আরএসভি, প্যারাইনফ্লুয়েঞ্জা। এর মধ্যে মিজলস আর মাম্পস সম্পর্কে পড়তে হবে। মিজলসের কমপ্লেক্স স্পট হচ্ছে ডায়াগনস্টিক, তারপরে তার লাইফলং ইমিউনিটি দিয়ে মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল তৈরি করতে পারে। তার কমপ্লিকেশন ইনফিনিটি স্টার, মিজলসের কমপ্লিকেশন। মনে রাখবেন মিজলস কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড ইনভলভ করে না, থাইরয়েডাইটিস করে না, মাম্পস করে। এটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন তার অ্যাভেলেবল আছে এবং এটাকে কি করা যায়, প্রিভেন্ট করা যায়। তবে প্রেগনেন্ট লেডিদেরকে বা ইমিউন কম্প্রোমাইজ পার্সনদেরকে আমরা কখনোই এই ভাইরাসটা এই ভ্যাকসিনটা প্রেসক্রাইব করবো না। প্রেগনেন্সি একটা ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশন, এটা দিলে রিঅ্যাক্টিভেশন হতে পারে, কারণ লাইভ ভাইরাস, লাইভ ভ্যাকসিন কখনোই আমরা প্রেগনেন্ট উমেনকে দিব না। মামসে আসেন, মামসের মধ্যে তার প্রথম প্যারাটা দেখেন, ইনকিউবেশন পিরিয়ড 18 থেকে 21 দিন। তার টার্গেট হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। সে প্যারাটিড গ্ল্যান্ডকে ধরে এবং এখান থেকে টেস্টিসকে ধরে, স্টেরিলিটি ডেভেলপ করে অর্গানিস হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা সম্ভাবনা কম। স্পেশাল কথা হচ্ছে সে কানের মধ্যে সমস্যা সৃষ্টি করে, লিবিডিন ডিস করতে পারে এবং গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন করে পেশেন্টের অবস্থা খারাপ করতে পারে, সাবএকিউট থাইরয়েডাইটিস করতে পারে। অল্প সময়ের গলা ব্যথা সিঙ্গেল ব্রেস্টে আসতে পারে, অল্প সময়ের গলা ব্যথা সাথে থাইরয়েড ফাংশন অ্যাবনর্মাল। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আমরা স্টেরয়েড দিব, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিব, কিন্তু এটাকে বলে সাবএকিউট থাইরয়েডাইটিস। মাম্পস করে এই কাজটা, মাম্পস আর কক্সাকি বি4, মাম্পস এবং কক্সাকি বি4 সাবএকিউট থাইরয়েডাইটিস করতে পারে। পেজ নাম্বার 116 রেসপিরেটরি সিনথেটিক ভাইরাস। তাহলে আমাদের বাংলাদেশের ইপিআই শিডিউলে কিন্তু মাম্পস নাই। মাম্পস ভ্যাকসিনটা কেন দিতে হয় রোগীকে? এমএমআর ভ্যাকসিন বলে কিছু নাই, এমআর ভ্যাকসিন আছে বাংলাদেশের ইপিআই শিডিউল। দীর্ঘদিন ধরে আমরা পড়ে আসছি, মন মানতে চাবে না, কিন্তু এটাই সত্যি। রেসপিরেটরি সিনথেটিক ভাইরাস কি পেডিয়াট্রিক্সে যারা আছে তাদের এটা পাবেন আপনি। হাসি, কাশি, বাসি, হাসি, কাশি, বাসি, হাসি, কাশি এবং বাসি। ব্রঙ্কিওলাইটিসের জন্য দায়ী হচ্ছে আরএসভি। অ্যাজমা, সিওপিডির পেশেন্ট অ্যাকিউট এক্সারবেশন হয় এটার জন্য, আর কিছু লাগবে না, শুধু নেবুলাইজ হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, গলা যে বসে যায় অনেকক্ষণ চিল্লাফালা করার পরে গলা বসে যাওয়ার পিছনে দায়ী হচ্ছে প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ওষুধটার নাম হচ্ছে ক্রুপ। এই ক্রুপ
এই গ্রুপটা গলার মধ্যে যে হার্স কাপ হোর্সেন্স অফ ভয়েস, ট্রিটমেন্ট হচ্ছে ভয়েস রেস্ট এবং আদা চা। এরপর আসেন টোকা ভাইরাসের সন্তান রুবেলা সম্পর্কে পড়বো। রুবেলার প্রথম 5 লাইন, পেজ নাম্বার 116, 5টা পয়েন্ট আছে, দেখেন এটা পড়বো। পেজ নাম্বার 117 দেখেন কনজেনিটাল রুবেলা সিনড্রোম, ইনফিনিটি স্টার। হার্টের মধ্যে কি সমস্যা, কানে কি সমস্যা, ইয়ার আয়ে কি সমস্যা, ব্রেনে কি সমস্যা, উপরে যে চ্যালেঞ্জের একটা প্যারা আছে সোয়া 4 লাইন, সেটাও পড়তে হবে। মানে কনজেনিটাল রুবেলা সিনড্রোম কিছু কথা বাদ দেওয়া যাবে না। আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, কিন্তু কনজেনিটাল রুবেলা সিনড্রোম বাদ দেওয়া যাবে না। প্রশ্ন, কনজেনিটাল অ্যানোমালি কারা কারা করে? টর্চের টি মানে ট্রেপোনেমা টক্সোপ্লাজমা, ও মানে আদার্স মধ্যে এলএমপি, লিস্টেরিয়া, মিজলস, পারোভাইরাস। আর মানে রুবেলা, সি মানে সাইটোমেগালো ভাইরাস, এস মানে হার্পিসের 3 জন, এইচআইভি এবং শেষে হচ্ছে জিকা ভাইরাস। পেজ নাম্বার 117 র্যাবডো ভাইরাস। র্যাবডো ভাইরাস মানে রেবিস থেকে কি পড়তে হবে? তার কোনো ভাইরেমিয়া নাই, সে ব্রেনকে সরাসরি ব্রেনে চলে যায়, কোনো ব্লাডে পাস করে না। ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 60 দিন, মর্টালিটি 100%। তাই ভ্যাকসিন নিতে হবে। কুকুর কামড় দিলে বা এই জাতীয় প্রাণী র্যাবিড অ্যানিমেল কামড় দিলে ভ্যাকসিন নিতে হবে। প্রি এক্সপোজার ডোজ 5টা, সাথে ইমিউনোগ্লোবুলিন নিতে হবে এবং সাবান দিয়ে ঘষতে হবে, কারণ একটা এনভেলপ ভাইরাস। পোস্ট এক্সপোজারের ডোজ 5টা, প্রি এক্সপোজারের ডোজ 3টা, একটা এনভেলপ ভাইরাস। এনভেলপ হয় সাবান দিয়ে আমরা ওই উন্ড সাইডটা ভালো করে ঘষে একবারে ই করে ফেলবো, যাতে অর্গানিজম 90% ওখানে মারা যায়। উপজেলায় সাপ্লাই পাওয়া যায়, বা এই আপনার সংক্রামক ব্যাধি হাসপাতাল ঢাকায়, মহাখালীতে এটা সাপ্লাই পাওয়া যায়। প্রথম ডোজের সাথে অবশ্যই ইমিউনোগ্লোবুলিন দিব। ব্রেনের মধ্যে নেগ্রিবডি পাওয়া যায়, প্যাথোক্রোমিক নেগ্রিবডি। রেট্রোভাইরাস, পেজ নাম্বার 117। রেট্রোভাইরাস 2টা আছে, এইচআইভি এবং এইচটিসিএলভি। এইচটিসিএলভির আগে পরে ছোট্ট একটা ভাইরাস, এটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক একটা এনজাইম থাকে। ওই এনজাইমের কারণে সে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে এবং টেক্স জিন তার ক্যান্সার তৈরিতে সাহায্য করে, এই জন্য একে বলা হয় অনকোজেনিক আরএনএ ভাইরাস। শেষ এইচআইভিতে আসেন, পেজ নাম্বার 118। এইচআইভি 1 এবং এইচআইভি 2 তারা 2টা প্রজাতি। এরপরে এর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম থেকে 1 নম্বর পয়েন্ট। এইচআইভি শরীরে ঢুকে প্রথমে টার্গেট করে সিডি4 কে খেয়ে দেয়, তাই তার বিরুদ্ধে মেন ইমিউনিটি দেখায় CD8, 14 নম্বর পয়েন্ট। এইচআইভি থেকে বাঁচার জন্য ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট এখন P24 অ্যান্টিজেন টেস্ট করে ডায়াগনোসিস করার চেষ্টা করতেছে। এরপরে ট্রিটমেন্ট হচ্ছে হার্ট থেরাপি এবং অপরচুনিস্টিক ইনফেকশন। কি হয় এইচআইভিতে? ক্যাপোসিস সার্কোমা আর নিউমোক, আরেকটা হচ্ছে নিউমোসিস্টিস জিরোবিসি নিউমোনিয়া হতে পারে। দুইটার মধ্যে কোনটা কমনেস্ট? নিউমোসিস্টিস জিরোবিসি নিউমোনিয়া। 19 নম্বর পেজে যান, ল্যাব ডায়াগনোসিসে আসেন। এলাইজা টেস্ট করে, ওয়েস্টার্ন ব্লড টেস্ট করা হয়, P24 অ্যান্টিজেন করা হয়, ভাইরাসকে আইসোলেশন করা হয়। এর মধ্যে যদি সিঙ্গেল বেস আনসার করতে হয়, 3টা যদি থাকে, অপশন হচ্ছে ভাইরাস আইসোলেশন। ভাইরাসকে আমরা CD4 থেকে আইসোলেশন করব। এরপরে আমরা ফলো আপ করবো, ডায়াগনোসিস করলাম, ফলো আপ করবো। ফলো আপ করবো মূলত CD4 কাউন্ট দেখি। 500 কম হলে টিবি হংক নামের ডিজিজগুলো হয়, 8টা ডিজিজ। টিবি মানে টিউবারকুলোসিস, বি মানে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, হংক হার্পিস জোস্টার, এইচআইভি অ্যাসোসিয়েটেড আইটিপি, ও মানে অরোফেরিঞ্জিয়াল ক্যানিডিয়াসিস, এন মানে নন টাইফয়েড সালমোনেলা এন্ড নন হজকিন লিম্ফোমা, আর কে মানে ক্যাপোসিস সার্কোমা। হংক, টিবি হংক। যদি 200 কম হয় তাহলে আই হোপ, 200 কম হলে আই হোপ, মনে রাখার জন্য আই হোপ। আর যদি 100 কম হয় তাহলে পিএমসি। বারবার পড়লে এটা মনে থাকবে ইনশাল্লাহ। টিবিতে কি কি ক্যান্সার হয়? টিবির সাথে এইচআইভির সাথে সম্পৃক্ত ক্যান্সার, ক্যাপোসিস সার্কোমা, সিএস সার্ভিক্স আর লিম্ফোমা, হজকিন হতে পারে, নন হজকিন হতে পারে। পেজ নাম্বার 121, পিকোনা ভাইরাসের মধ্যে পোলিও সম্পর্কে পড়বো। এটা একটা মোটর নিউরন ডিজিজ, মানে অ্যান্টেরিয়র হর্নসিন ডিজিজ। কিভাবে প্রিভেন্ট করা যায়? সেটা শুকায় যাচ্ছে, ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়। আসেন পেজ নাম্বার 121, নিচের দিকে রোটা ভাইরাস সম্পর্কে আমরা পড়ি। রোটা ভাইরাসের আব্বার নাম হচ্ছে রিও ভাইরাস। রিও ভাইরাসের মতো দেখতে তার আর একটা ভাই আছে, তাই রিও ভাইরাসের আন্ডারে 2টা ভাইরাস, রিও আর রোটা নিজেই। রিও হচ্ছে মূল গ্রুপের নাম, তার ছেলের নামও রিও, সে মারা গেছে। তার সম্পর্কে খুব বেশি জানা যায় না, তাই রোটা সম্পর্কে জানা যায়। এটা নন বডি ডায়রিয়া করে, বাচ্চাদের ডায়রিয়া বেশি করে,
বাচ্চাকে যে পালে যে মা সে মায়ের ডায়রিয়া হতে পারে, একেবারে পানির মতো লুজ মোশন হবে। দেখতে ভাইরাসটা চাকার মতো, রোটাশিল ভ্যাকসিন আছে এই ভাইরাসের বিরুদ্ধে। পেজ নাম্বার 122 চলে যাই, হেপাটাইটিস ভাইরাস। এর উপরে দেখেন লেখা আছে কারা কারা ডায়রিয়া করে, কোন কোন ভাইরাস, একটা স্টার। হেপাটাইটিস ভাইরাস ডিএনএ ভাইরাস একটাই আছে বি, আর বাকি সবাই আরএনএ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস সম্পর্কে আমরা জানবো, তার ইনকিউবেশন পিরিয়ড, তার ফিকোরাল রুটে ছড়ায়, যে কোনো রুটে ছড়াইতে পারে। ইনকিউবেশন 2 থেকে 4 সপ্তাহ। রোগী আসলে আমরা এনটিএইচএবি লিখে পাঠাই দিব। আইজিএম পজিটিভ আসলে অ্যাকিউট, আর আইজিজি পজিটিভ আসলে পাস্ট ইনফেকশন। হেপাটাইটিস সি ভাইরাস পেজ নাম্বার 123 দেখেন, তার 6টা সেরোটাইপ, ব্লাড এবং কন্টামিনেটেড সিরিঞ্জের মাধ্যমে ছড়ায়, স্ট্রংলি হেপাটোসেলুলার ক্যান্সার করে, এই জন্য এই ভাইরাসটার প্রগনোসিস খারাপ। এর বিরুদ্ধে কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, চেষ্টা চলছে। তারপরে দেখেন তার অ্যাসোসিয়েশন, নিচের দিকে অ্যাসোসিয়েশন, ক্রায়োগ্লোবুলিনেমিয়ার সাথে তার সম্পর্ক আছে, ক্রায়োগ্লোবুলিনেমিয়া। এবং কেন হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস বি এর চেয়ে খারাপ। 24 নম্বর পেজে যাই, হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি হচ্ছে একটা অক্ষম ভাইরাস, সে বি এর সাথে ছড়ায়, বি, হেপাটাইটিস বি এর সাথে। একিউট অবস্থায় আসে না, ক্রনিক কেসে সে আসে। হেপাটাইটিস ই ভাইরাস সম্পর্কে আমরা পড়ি, এটা ওয়াটারবোর্ন ডিজিজ। মহিলাদের মধ্যে মর্টালিটি অনেক বেশি, তবে পুরুষদের মধ্যে কম তুলনামূলকভাবে। রেস্ট নিলে ঠিক হয়ে যায়, তবে প্রেগনেন্ট মহিলা হলে তার ফালমিনেট হেপাটিক ফেলে ডেভেলপ করতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ভাইরাস, ইনকমপ্লিট ডাবল স্ট্যান্ডার্ড, এটা আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ সিনথেসিস করতে পারে। হাই ইনসিডেন্স অফ হেপাটোসেলুলার ক্যান্সার, ইনসিডেন্স অনেক বেশি হেপাটোসেলুলার ক্যান্সারে। লাইফ লং ইমিউনিটি আফটার ন্যাচারাল ইনফেকশন, ন্যাচারাল ইনফেকশন হয়ে গেলে এমনি ভালো হয়ে যায়। ইনকিউবেশন পিরিয়ড 420 উইক্সের পাশে লেখা 1 থেকে 20 দিন। 420 উইক্সের পাশে লিখেন 1 থেকে 20 দিন, এবং বেশিরভাগই অ্যাসিম্পটোমেটিক থাকে। মোস্ট ক্রনিক ক্যারিয়ার আর অ্যাসিম্পটোমেটিক। একটা রোগী এইচবিসি পজিটিভ নিয়ে আসলে আপনার ডিডি কি? 3টা ডিডি। সে রিসেন্ট ইনফেকশন মানে অ্যাকিউট ইনফেকশন হতে পারে, ক্রনিক ক্যারিয়ার হতে পারে, অ্যাক্টিভ ডিজিজ বহন করছে, সে মানুষকে জানাচ্ছে না। এই যে আমরা বললাম ব্র্যাকেটে দেখেন লেখা আছে, সবগুলোর ইন্টারপ্রিটেশনে ব্র্যাকেটে কি লেখা আছে। অ্যাক্টিভ ডিজিজের পাশে এটা হবে এসবিসিএজি, অ্যাক্টিভ ডিজিজের পাশে এসবিইজি লেখা না, এটা এসবিসিএজি হবে। এনটি এসবিএস পজিটিভ থাকলে ডিডি 2টা, পাস্ট ইনফেকশন হতে পারে, ভ্যাকসিনেশন হতে পারে। এটার মধ্যে একটা অ্যান্টিবডি পজিটিভ থাকবে, আইজিজি, কারণ এটা তো সারা জীবন সে বয়ে বেড়াবে, এতে কোনো অ্যান্টিবডি থাকবে না। কোর অ্যান্টিজেন কখনো ব্লাডে পাওয়া যায় না, সেটা লিভারে থাকে। লিভারে যখন থাকে তখন এই কোর অ্যান্টিজেনটা দেখে ব্লাডের প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে, তার নাম ওই কোর অ্যান্টিবডি, এর নাম হচ্ছে এসবিসিএজি থাকে, আর ব্লাড তৈরি করে অ্যান্টিবডি। এটা হচ্ছে ভাইরাসের পার্ট, এটা হচ্ছে আমাদের বডি ডিফেন্স, তার বিরুদ্ধে অ্যান্টিবডি। রিসেন্ট বা একিউটে আইজিএম পজিটিভ, আর ক্রনিকে আইজিজি পজিটিভ। রিসেন্ট বা একিউটে আইজিএম আর ক্রনিকে আইজিজি পজিটিভ, মানে আগে ডায়াগনোসিস ছিল, কি ভালো হয়ে গেছে। ভ্যাকসিনেশন করে এটা পাওয়া যায় না, উইন্ডো পিরিয়ডে পাওয়া যায়, প্রেজেন্ট উইন্ডো পিরিয়ড। এসবিইএজি, এটা রেপ্লিকেশন গোয়িং অন। এনভেলাপ অ্যান্টিজেন পাওয়া মানে রেপ্লিকেশন চলছে। এনভেলাপ মানে হচ্ছে শার্ট, নতুন শার্ট, নতুন বাচ্চা তৈরি হলে নতুন কাপড় তৈরি করে দিতে হবে না, এটা হচ্ছে সেই শার্ট। আর এনটি এসবি মানে রেপ্লিকেশন বন্ধ হয়ে গেছে, নো রেপ্লিকেশন। আফটার অলসো ফাউন্ড ইন উইন্ডো পাওয়া যেতে পারে, তবে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ হচ্ছে মোস্ট সেন্সিটিভ মার্কার, মোস্ট সেন্সিটিভ মার্কার। পেজ নাম্বার 126, 1 নম্বর কুইজের আনসার, নো অ্যাক্টিভ ডিজিজ। দেখেন অ্যান্টিবডি পজিটিভ, হেপাটাইটিস এনভেলাপ অ্যান্টিবডি পজিটিভ, নো অ্যাক্টিভ ডিজিজ। তারপরে দেখেন এনভেলাপ অ্যান্টিজেন পজিটিভ, ডিএনএ পজিটিভ, হাইলি ইনফেকশাস ডিজিজ। আইজিএম পজিটিভ, অ্যাকিউট ইনফেকশন। তারপরে আইজিএম এখনো পজিটিভ হয় নাই, হওয়ার আগেই চলে আসছে রোগীটা। এগুলো তো আগে ব্লাডের মধ্যে পজিটিভ হবে, তারপরে না বাকিগুলো পজিটিভ হবে, এগুলো আর্লি অ্যাকিউট ইনফেকশন।
একটি উইন্ডো পিরিয়ড যেখানে শুধুমাত্র কোর অ্যান্টিবডি পাওয়া যাবে। কোর অ্যান্টিবডি শুধু পাওয়া যাবে, উইন্ডো পিরিয়ড শুধু কোর অ্যান্টিবডি পাওয়া যাবে। ভ্যাকসিন কোর অ্যান্টিবডি পার হওয়ার পর যে অবস্থা এনটিএসবিএস, পার্টিকুলার পজিটিভ হয় না। যদি আইজিজি পজিটিভ হতো তাহলে পার্স ইনফেকশন হতো, আইজিএম পজিটিভ হলে একুট ইনফেকশন হতো। ক্রনিক ইনফেকশন এখানে এসবিএসএজি পজিটিভ সাথে আইজিজি পজিটিভ, এটা ক্রনিক ইনফেকশন। সবকিছু নর্মাল, সব নেগেটিভ, নো ইনফেকশন। ক্যান্সার প্রডিউসিং হেপাটাইটিস ভাইরাস কোনটা? হেপাটাইটিস বি। ডেঙ্গুতে আসি, পেজ নম্বর 128। ডেঙ্গু দেখেন প্রিন্সিপাল ভেক্টর নাম এডিস ইজিপ্টি, ইনকিউবেশন পিরিয়ড কেউ বলে 1 থেকে 7, কেউ বলে 2 থেকে 7, আর ন্যাশনাল গাইডলাইন যেটা যোগ করে দিছে, কাউরেই অখুশি করে নেই। প্রোড্রোম, দুদিনের একটা প্রোড্রোম ফিভার থাকবে, জ্বরটা থাকবে ব্রেক বোন ফিভার, এত জ্বর এত ব্যথা, কন্টিনিউয়াস স্যাডেল ব্রেক ইন নেচার, এবং 3 ধরনের রেশ থাকতে পারে, ফেন মেকুলার, মেকুলোপপুলার আর স্কারলেট মরবিলিফর্ম রেশ। ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম ডেভেলপ করতে পারে। পেজ নম্বর 128 এর প্রথম প্যারার মধ্যে কমপ্লিকেশনের লাইনটাকে বলা হচ্ছে ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম। বাচ্চাদের হয় ডেঙ্গু হেমোরেজিক ফিভার, বাচ্চাদের হয় ইউজুয়ালি। ডেঙ্গু শক সিনড্রোম সাইটোকাইন রিলিজ হয়, এন্ডোথেলিয়াল ইনজুরি করে, প্লাজমা লিকেজ হয়ে হাইপারটেনশন হয়। ডেঙ্গু শক সিনড্রোমের মেইন প্যাথোলজি কি? প্লাজমা লিকেজ। ডেঙ্গু NS1 অ্যান্টিজেন প্রথম 3 থেকে 4 দিনের মধ্যে পজিটিভ হয়, 4 দিন পরে অ্যান্টিডেঙ্গু আইজিজি আইজিএম আর 7 দিন পরে আইজিজি, আর এনি টাইম পিসিআর। ডেঙ্গু যেহেতু একটা আরএনএ ভাইরাস, তার ডেঙ্গুর পিসিআর কি হবে? আরটিপিসিআর শুধু আরএনএ ভাইরাসের হয়, এটাকে উল্টাইতে হয়, ফ্লুইড যা আছে এর মধ্যে ঢুকাইতে হয়। ঠিক আছে, আমরা ব্যালেন্স ক্রিস্টালের ফ্লুইড দিব, বিপি কম এলাও করবো না, বিপি মনিটরিং করবো নিয়মিত। বিপি মনিটরিংই মেইন, সিবিসি মনিটরিং। হেমাটোক্রিট কমলে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং দিতে হবে, ব্লাড দিতে হবে, বাড়লে ডিহাইড্রেশন হচ্ছে, তাই ফ্লুইড দিতে হবে। ঠিক আছে, বেসলাইন থেকে 20% মতো এলাও করি আমরা। ডেঙ্গু উইথ ওয়ার্নিং সিমটম, পেজ নাম্বার 129। ডেঙ্গু উইথ ওয়ার্নিং সিমটম, প্রবাবল ডেঙ্গু প্লাস 6টা ফিচার আছে এখানে, ট্রিপল স্টার। মেকুলোপপুলার রেশ কারা করে? এটা আছে পিছনের মধ্যে দেওয়া আছে। মিজলস, রুবেলা, ডেঙ্গু, HIV, চিকুনগুনিয়া ভাইরাস। 131 এর নিচে দেখেন এনভেলপ ভাইরাস, সেটোগা ভাইরাস ফ্যামিলির পার্ট। পজিটিভ পোলারিটি, ইনকিউবেশন পিরিয়ড থেকে 12 দিন। মশার নাম হচ্ছে এডিস ইজিপ্টি, এডিস এলবোপিক্টাস। 3টা ফিচার হয়, জ্বর হয়, জয়েন্ট পেন হয়, মেকুলোপপুলার র্যাশ হয়। চিকুনগুনিয়ার কোনো ট্রিটমেন্ট নাই, সিমটোমেটিক ট্রিটমেন্ট, ল্যাবরেটরি ডায়াগনোসিস করা যেতে পারে। যে সেই 4টা ট্রান্সপ্রেসেন্ট টেলার দ্য টাইম অফ বার্থ ব্রেস্টফিডিংয়ের মাধ্যমে ছড়ায়। SARS-CoV-2, পেজ নাম্বার 131। কোভিড-19 সম্পর্কে আমরা আলোচনা রেখেছি। প্রথম 4টা পয়েন্ট: ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, আরটিপিসিআর 60% কেসে পজিটিভ, HRCT করা যেতে পারে। মোড অফ ডেথ ARDS, পালমোনারি এম্বোলিজম, MI, এতে মানুষ মারা যায়। ট্রিটমেন্ট কি? স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস মানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল প্রিভেনশন, অ্যান্টিভাইরাল, রেমডেসিভির দেওয়া যেতে পারে। ভ্যাকসিন কার্যক্রম সরকারের দেখেন 4 ধরনের ভ্যাকসিন আছে, এটা একটু স্ক্রিনশট করে নেন। আরএনএ ভ্যাকসিন লিখে দিয়েছি, ফাইজার, মডার্না। ভাইরাল ভেক্টর অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড, স্পুটনিক 5 এবং জনসন। ইনঅ্যাক্টিভেট ভাইরাস করোনা ভ্যাক, সিনোফার্মস আর কোভ্যাক্সিন। প্রোটিন বেসড ভ্যাকসিন আছে নোভাভ্যাক্স, প্রোটিন বেসড নোভাভ্যাক্স, এটা একটা সাব ইউনিট ভ্যাকসিন। তো এতগুলো ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে ভালো ভ্যাকসিন কোনটা? সবচেয়ে ভালো ভ্যাকসিন আমাকে ইনবক্সে পাঠাবেন, ইনবক্সের নাম্বারটা দিচ্ছি 017, হোয়াটসঅ্যাপে দিবেন
7 3 8 5 8 5 0 9 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে দিন ডক্টর কামাল ভাইয়া কোনটা সবচেয়ে ভালো ভ্যাকসিন স্যারদের মতে দ্য ভ্যাকসিন ইন ইউর হ্যান্ড ইজ দ্য বেস্ট ভ্যাকসিন আপনাকে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটাই সবচেয়ে ভালো ভ্যাকসিন এই ছিল আমাদের ব্যাকটেরিয়োলজি নিয়ে কথাবার্তা তবুও আমরা 133 নম্বর পেজে মাঙ্কি পক্স নামে একটা ভাইরাসের কথা বলেছি মাঙ্কি পক্স দেখেন ভালো করে মাঙ্কি পক্সের কথা আমরা বলেছি এটার আপনি ট্রান্সমিশনটা পড়বেন প্রথম 2 লাইন তারপরে সিমটম কমপ্লিকেশন ল্যাব ডায়াগনোসিস প্রিভেনশন ট্রিটমেন্ট একবার রিডিং দিবেন মাঙ্কি পক্স আমাদের বায়োলজি থেকে প্রথমে বেসিক বায়োলজি আমরা পড়েছি এবং এখান থেকে 2 নম্বর থাকে ডিএনএ আরএনএ ভাইরাসের সম্মিলিত আলোচনা এরপরে সিস্টেমিক বায়োলজির মধ্যে ডিএনএ ভাইরাস থেকে 2টা প্রশ্ন আসে এই 2টা প্রশ্ন হারপিস হিউম্যান প্যাপিলোমা আর হেপাটাইটিস বি থেকে আসে আরএনএ ভাইরাস থেকে 2টা প্রশ্ন আসে 2টা প্রশ্ন সাধারণত মিজেলস মামস রুবেলা আর ডেঙ্গু চিকুনগুনিয়া কোভিড-19 এইসব অভিজাত ভাইরাস থেকে এই প্রশ্নটা আসে ইনশাআল্লাহ আপনি পারবেন চিন্তার কোনো কারণই নেই ব্যাকটেরিয়োলজি ছয় বায়োলজি ছয় 12 মাস গেল এখন আসেন আমরা যাই প্যারাসাইটোলজি প্যারাসাইটোলজির এফসি পেজ পার্টের পড়াশোনা খুবই খুবই ইজি 5টা প্রোটোজোয়া 5টা হেলমিন এবং আমাদের শীটের মধ্যে প্যারাসাইটোলজি যেখানে শেষ হয়েছে সেই 2টা পেজ পুরনো শীট 143 144 আর এখানকার নতুন শীট 99 এবং 100 আমাদের আজকের শীটে 99 নম্বর এবং 100 নম্বর পেজ 2টা পেজ পড়লেই চলবে তো 5টা প্রোটোজোয়া আমরা কি করব এন্টামেবা হিস্টোলিটিকা ট্রাইকোমোনাস ভেনাইলিস টক্সোপ্লাজমা গন্ডি এবং ম্যালেরিয়া লিশমিনিয়া এই 5টা হেলমিনদের মধ্যে একানেকোকাস গ্রানুলোসাস সিস্টোসোমা অ্যাঙ্গালোসোমা ডিডোনালি এসকারিস লাম্বিকোরিস উচেরিয়া ব্যানক্রফটি আমাদের এই কথাগুলো আপনি নোট করে নেন আমাদের পেজ নাম্বার 73 নম্বর পেজে আর পুরনো শিডিউল 117 নম্বর পেজ এমিবিক ডিসেন্ট্রি বেসিলারি ডিসেন্ট্রি পার্থক্য আর কিছু লাগবে না এটাই ট্রিপল স্টার মূলত স্টুলের পার্থক্যটা পেজ নাম্বার 74 এ আসেন ক্রিপ্টোস্পোরিডিয়াম এটা এইচআইভি পেশেন্টদের ক্রনিক ডায়রিয়া করে এর বেশি জানা লাগবে না মডিফাইড জেল লেন্সল স্টেনিং পজিটিভ আসে পেজ নাম্বার 75 ট্রাইকোমোনাস ভেনাইলিস এটা মহিলাদের ডিজিজ করে ফিশি অর্ডার এবং আপনার ডিসচার্জ পিবি ডিসচার্জের জন্য দায়ী এটা মেল আক্রান্ত মহিলার পুরুষকে এটা ওষুধ খাওয়াইতে হবে ট্রিটমেন্ট হচ্ছে ম্যাট্রোনিডাজল 200 মিলিগ্রাম করে 400 না 200 মিলিগ্রাম করে দিনে 3 বার 7 দিন সাথে একটা ক্যান্ডিডা কাভারেজ দিতে হবে ক্যান্ডিডা মানে নিওস্টেন ভিটি বা এফান ভিটি ট্যাবলেট দিবেন ঠিক আছে এরপরে আমরা যাই প্লাজমোডিয়ামের প্রথম পেজ নাম্বার 100 পেজ নাম্বার 76 এখানে প্লাজমোডিয়ামের এখানে হাইলাইটেড পয়েন্ট আছে এখানে 15টা এটা পড়লেই চলবে তার গ্যামেটের শেপ কেমন এইসব নিয়ে কথাবার্তা আছে সব লেখা আছে এখানে আগের সালের 22 বছরের প্রশ্ন আমরা একসাথে করেছি পেজ নাম্বার 77 এ আসেন ল্যাবরেটরি ডায়াগনোসিস প্রথম লাইন ল্যাবরেটরি ডায়াগনোসিস প্রথম লাইন পেজ নাম্বার আসেন আপনি 81 লিশমিনিয়া ডোনোভানি খুবই সহজ লিশমিনিয়া ডোনোভানি হাইলাইটেড পয়েন্ট আপনার উপর থেকে হাইলাইটেড পয়েন্ট ট্রিপল স্টার এটা আমাদের বডির ডাব্লিউবিসির ভিতরে আসে ডাব্লিউবিসি তাকে প্রথমে খায় খেয়ে দিয়ে ডাব্লিউবিসির নিউট্রোফিল তাকে খায় খাওয়ার পর নিউট্রোফিল থেকে যায় রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল ম্যাক্রোফেজের পেটে ম্যাক্রোফেজ থেকে খেয়ে দিয়ে মোটা হতে থাকে এবং এগুলো স্প্লিনে গিয়ে জমা হয়ে স্প্লিনটা বড় করতে থাকে স্প্লিন বড় হয়ে গেলে স্প্লিনের ক্ষুধা বেড়ে যায় স্প্লিনের ক্ষুধা বেড়ে গেলে স্প্লিন আরবিসি ডাব্লিউবিসি প্যাটেলিয়া খেয়ে ট্রান্সিটোপেনিয়া করে আর স্প্লিন এখানে বড় হতে থাকে এক থেকে বাঁচানোর জন্য আমাদের বডিতে গামা গ্লোবুলিন লেভেলটা বেড়ে যায় এই জন্য কালাজ্বরে গামা গ্লোবুলিন লেভেল বেশি হয় ট্রিটমেন্ট কি সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক ট্রিটমেন্ট অফকোর্স সবই আছে তবে এর মধ্যে RK39 টেস্টটা ভোলা যাবে না RK39 টেস্ট পেজ নাম্বার 82 তে আসেন প্রোমেস্টিকেট ফর্ম কিছু পাওয়া যায় এবং এমএস্টিকেট ফর্ম কিছু পাওয়া যায় ইনফিনিটি স্টার তারপর নিচে ট্রিটমেন্টের একটা বক্স আছে ছোট্ট ওই বক্সটা পড়লে চলবে ডোজ লাগবে না পেজ নাম্বার 83 আমাদের টক্সোপ্লাজমোসিস ডেফিনিটিভ হোস্ট ইন্টারমিডিয়েট হোস্ট ট্রান্সপ্লাজেন্টাল ট্রান্সমিশন ক্লিনিক্যাল ফিচার 6টা ক্লিনিক্যাল ফিচার মুখস্থ পেজ উল্টেন 84 ট্রিপোনোসোমা ব্রুজি এবং ব্রুজিটা খালি ঘুমায় ক্রুজিটা ক্রেজি জেগে থাকে আর নিচে দেখেন মাইক্রোস্পোরিডিয়া নিয়ে আমরা দুইটা কথা বলছি মাইক্রোস্পোরিডিয়া অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট
আমাদের স্যার অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট 4টা মুখস্থ করতে বলেছিলেন আপনাদেরকে, লিকেটশিয়া, ক্লামাইডিয়া, ভাইরাস এবং মাইক্রোস্পোরিডিয়া। এই সেই আমাদের স্যার এই প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি, প্রশ্ন করতে পারে, এটা আপনার প্রিয় প্রশ্ন। তো প্রোটোজোয়া থেকে আমাদের এই ছিল কথা। হেলমিন থেকে আমাদের পড়তে হবে 5টা অর্গানিজম। এর মধ্যে হেলমিনের 86 নম্বর পেজে হেলমিনের ক্লাসিফিকেশনে ইন্টেস্টাইনে কারা বাস করে আমরা শুধু এটা পড়বো, ইন্টেস্টাইনে। তারপরে আমরা চলে যাবো অনেক কথা সিস্টেমের মধ্যে। পেজ নাম্বার 88-এ আমরা সিস্টিক হাইড্রাটিক ডিজিজ পড়বো। এর মধ্যে শুধুমাত্র হাইড্রাটিক সিস্টেম, বাউন্ডারি এন্ড কন্টেন্ট। পেজ নাম্বার 89-এ দেখেন একদম লাস্টের একটা বক্স আছে, পেয়ার সার্জারির ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ট্রিপল স্টার, মানে সার্জারিতে পাঠানো হবে শুধু তাদের জন্য। পেজ নাম্বার 91 নম্বর পেজে দেখেন ট্রেমাটোড। এখানে দেখেন একদম উপরের প্রথম প্যারাগ্রাফে আছে, এখানে 2টা অনকোজেনিক অর্গানিজমের নাম লেখা আছে। অনকোজেনিক অর্গানিজম, 2টা অনকোজেনিক অর্গানিজমের নাম লেখা আছে। একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে ব্লাড। লিভারে থাকে ক্লোরোকি সাইনেন্সিস আর ব্লাডে থাকে সিস্টোসোমা হেমাটোবিয়াম, এরা ক্যান্সার করে। এদের মধ্যে আমরা পড়বো সিস্টোসোমা, ব্লাডারে ক্যান্সার করে যে তার কথা পড়বো। সিস্টোসোমা পুকুরের পানিতে বসবাস করে, অনেকে পুকুরের পানিতে দৌড়ঝাঁপ দেয়, ফলে হাত এবং পায়ের পাতা ছিদ্র করে ঢুকে যায়, শামুকের মাধ্যমে সেটা ছড়ায়। হাত এবং পায়ের পাতা ছিদ্র করে যখন ঢুকে যায় তখন শরীরের মধ্যে ক্যাপিলারি দিয়ে সাঁতরে সাঁতরে সে ব্লাডারে আসে, ব্লাডারের লাইনিং এপিথেলিয়ামকে ডিস্ট্রয় করে। তখন ব্লাডারে এই সাবকুটিনিয়াস ভেসেল ওপেন হয়ে যায়, ওটা রাপচার হয়ে ইউরিন দিয়ে বের হয়। এইটাকে বলা হয় বিলহার্জিয়াসিস, বাংলায় বলা হয় মেল মিনিস্ট্রেশন। এটা পরবর্তীতে ক্যান্সারে কনভার্ট হয়, ব্লাডার ক্যান্সার। এই জন্য বলা হচ্ছে অনকোজেনিক। তাহলে পুকুরের পানি দেখলে আমি ঝাঁপ দিব না দুপুরে, যদি দেখি পুকুরে ঝাঁপ দিব না দুপুরে। পেজ নাম্বার 92 মানুষের পায়ের নিচে দেখেন আমরা একটা কথা জানি, মায়ের পদতলে সন্তানের বেহেস্ত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মানুষটার পায়ের নিচে দেখেন ক্যান্সার প্রডিউসিং অর্গানিজম, ক্লোরোকি সাইনেন্সিস আর একটা সিস্টোসোমা হেমাটোবিয়াম। 93 নম্বর পেজ ইন্টারস্টেলার নেমাটোডার্মাকে আমরা ডায়াগনোসিস করবো একদম লাস্টের পরেটা। কালারের পাশে লিখবেন বাইল স্টেন্ট, মনে রাখবেন টিএ চৌধুরী, আর নন কালারের পাশে লিখবেন এনা, ENA, ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি স্টার। এরপরে 94 নম্বর পেজে নিচে আসেন, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিকে আমরা এনিমিয়া করে, পরের পেজে উপরে লেখা আছে কজেস অফ এনিমিয়া, ট্রিপল স্টার। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিকে আমরা এনিমিয়া করে ট্রিপল স্টার। অ্যাসকারিস লাম্ব্রিকাইটিস থেকে অনেক আগে প্রশ্ন আসলে, তাও 1 নম্বর লাইনটা সে সবচেয়ে বড়, 4 নম্বর লাইনটা এমব্রায়োনিক এগ তৈরি করে, 6 নম্বর লাইনটা দেখেন লাংসে গিয়ে লাংসে অ্যাসকারিস নিউমোনিয়া করতে পারে, এবং 8 নম্বর লাইন ইউরিনেও পাওয়া যেতে পারে। সবচেয়ে বড়, লাংসে নিউমোনিয়া করতে পারে, রোগী গরিব অনেক, এবং ইউরিন দিয়েও সে পাস করতে পারে। এরপরে 96 নম্বর পেজ উচেরিডে ব্যানক্রফটি। উচেরিডে ব্যানক্রফটির মধ্যে লাইফ সাইকেলটা পড়তে হবে খুব ইম্পর্টেন্টলি, লাইফ সাইকেল। তারপরে তার প্যাথোজেনেসিসের মধ্যে আসেন, দ্য অ্যাডাল্ট ওয়ার্ম, ব্লাড মানে টিস্যুতে থাকে, টিস্যুর লিম্ফেটিক অবস্ট্রাকশন করে, ফলে টিস্যুটা মোটা হয়ে যায়, এলিফ্যান্টিয়াসিস হয়। তো টিস্যুতে সে যখন ইনফেক্ট করে, টিস্যুর উপরে অ্যাটাক করে আরেকটা ব্যাকটেরিয়া আমাদের চামড়ার উপরে, তার নাম উলবাকিয়া। ভিতরে আছে উচেরিডিয়া আর বাইরে আছে উলবাকিয়া। এরপরে চলে আসেন তার ল্যাবরেটরি ডায়াগনোসিস। সকালবেলা ওষুধ খাওয়াই ডাইথেল কার্বামাজিন, আর রাত্রেবেলা স্যাম্পলটা না হয়, এতে টিস্যুতে ওষুধটা পৌঁছায় যায় এবং ওখান থেকে সে ব্লাডে চলে আসে। তখন আমরা ব্লাড থেকে তাকে আমরা প্রে করবো, মানে স্বীকার করবো। পেজ নাম্বার 97-এ দেখেন তার ট্রিটমেন্টের নাম লেখা আছে ডাইথেল কার্বামাজিন, শুধু এইটুকু। ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাসিক্যাল ফাইলিয়ার, অকাল ফাইলিয়ার পার্থক্যটা পড়বো, 1 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট পড়া শেষ। তো এখানে আমরা 99 নম্বর পেজে স্পেশাল সাজেশনস পেয়েছি। স্পেশাল সাজেশনসের মধ্যে দেখেন 1 থেকে 5 নম্বর অংশটা একটা স্টার, 1 থেকে 5 একটা স্টার। তারপরে 10 থেকে 14 এটা একটা স্টার, 10 থেকে 14 একটা স্টার। এরপরে আমরা আসি 100 নম্বর পেজ, 15 থেকে 20 3টা স্টার, 15 থেকে 20 3টা স্টার, 23 থেকে 25 3টা স্টার, আর 26 27 ইনফিনিটি স্টার। এই টপিকগুলো আমাদের নির্দিষ্ট আলোচনা করলে ভালো লাগতো, কিন্তু আসলে পড়তে হবে নিজেকে,
যদি আপনি ওই 5টা প্রোটোজোয়া 5টা হেলমিন্থ না পড়ে এই 2টা পেজ পড়েন, আপনার কনসেপ্ট থাকবে না, মুখস্থ মনে থাকে না বেশিক্ষণ। ওই 5টা টপিক পড়লে ওই টপিক রিলেটেড একটা কনসেপ্ট ডেভেলপ করে। আমি তো খুবই জীর্ণ শীর্ণ, আপনার 1 ঘন্টায় পড়া শেষ হয়ে যাবে। অথচ এখান থেকে 2 থেকে 3টা মার্ক থাকে পরীক্ষায়, একদম সিম্পলি পাওয়া যায়। পরীক্ষার আগে এত অল্প সময় 2 থেকে 3 মার্ক, আপনার অনেক বেশি আত্মবিশ্বাস কাজ করবে। পরীক্ষার হলে প্রশ্নটা হয়ে উঠবে আপনার সামনে অসহায়, তাহলে আপনি হবেন অসহায়। তো এরকম কোনো স্মৃতি যেন আপনাকে স্পর্শ না করে, সেই স্পর্শের বাহিরে থেকে আপনার এফসিপিএস পার্ট 1টা হয়ে আপনি হয়ে ওঠেন একজন আগামী দিনের কান্ডারি। সেজন্য আমাদের এত আয়োজন। তো আমরা পেজ নাম্বার, আমাদের টপিক চলে আসছে আমরা মাইকোলজিতে। মাইকোলজি আমাদের পেজ নম্বর, খুব ছোট্ট কিছু আলোচনা, 137 নম্বর পেজ। কবি বলেছেন, আমি বোধহয় খুব ছোট্ট কিছুর জন্যই মারা যাব। এটা বলেছেন আসলে মাইকোলজি নিয়ে, মানে ফাঙ্গাস নিয়ে। ফাঙ্গাস এমন একটা জিনিস যেটা ছোট্ট কিছুর জন্যই মারা যাওয়ার মতো। এখানে নাম্বার থাকে 1 থেকে 2টা প্রশ্ন থাকে, মূলত 1 থেকে 2টা কোশ্চেন থাকে। একটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, 2টাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কি কি পড়বো আমরা মাইকোলজি থেকে দেখেন, আমরা আপনাদের জন্য তৈরি করে রেখেছি সাজেশনস। ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস খুব 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 ইম্পর্টেন্ট, ডাইমরফিক ফাঙ্গাস খুব 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 ইম্পর্টেন্ট, ক্যান্ডিডা আর মিউকরমাইকোসিস, এই 4টা টপিক পড়লে যথেষ্ট। পেজ নম্বর দেখেন 138 নম্বর পেজে মাইকোলজি থেকে আমরা বেসিক কথাবার্তা, সাম কি পয়েন্টস, মাইকোলজির কিছু কি পয়েন্টস। এখানে আমরা দেখেন ফাঙ্গাস আর ইউক্যারিওটিক, ফাঙ্গাসগুলো ইউক্যারিওটিক, এই কথাটা আমরা খেয়াল করব। ফাঙ্গাসের সেল ওয়ালে আপনার কাইটিন নামে একটা পদার্থ থাকে, আর সেল মেমব্রেনে থাকে আর্গোস্টেরল। ফাঙ্গাস 2 প্রকার, ইস্ট এবং মোল্ড। এই 2 প্রকারে যারা বাস করে তাদেরকে বলা হয়, 2 প্রকার এই যারা বাস করে এদেরকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস, সেটা আমরা জানবো। এরপরে ফাঙ্গাসের প্যাথোজেনেসিসে আসেন। প্যাথোজেনেসিসের মধ্যে সে গ্রানুলোমা তৈরি করতে পারে, ডিসেমিনেটেড ইনফেকশন তৈরি করতে পারে, এবং 5 নম্বর পয়েন্টে দেখেন আইজিজি আইজিএম তৈরি করতে পারে। ফাঙ্গাসের প্রপার্টি নিয়ে প্রশ্ন আসলে 2012 সালের সিম্পল প্রশ্ন। ফাঙ্গাই হ্যাজ সেল মেমব্রেন। ফিউ ফাঙ্গাই, ফিউ মানে অনেক, ফিউ মানে অনেক, ট্রু। 1 or more নিউক্লিয়াস ক্রোমোজোম, এটা একটা ইউক্যারিওটিক, এটা ট্রু। নট ফটোসিনথেটিক, এই জন্য তার নাম ফাঙ্গাস, এটা ট্রু। দ্য লেক অফ মাইটোকন্ড্রিয়া, এটা ভুল। মাইটোকন্ড্রিয়া তাদের আছে, ইউক্যারিওটিক সেল। অল এবল টু গ্রো এজ ইস্টার্ন মোল, সবাই তো ইস্টার্ন মোল হিসেবে গ্রো করে না, মাত্র 8 জন গ্রো করে। এটা কি সবাই? ফলস। তারপরে আমরা যে ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস, ইনফিনিটি স্টার। এই ক্লাসিফিকেশন যদি পরীক্ষার আগে সময় না থাকে, ক্লাসিফিকেশনে পড়ে গেলেই চলবে। ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস, চামড়ার উপরে যারা বাস করে তারা কিউটেনিয়াস ফাঙ্গাস। কিউটেনিয়াস ফাঙ্গাসকে আমরা বলি ডার্মাটোফাইটন। দেখেন এপিডার্মিসে এপিডার্মোফাইটন, চুল মানে ট্রাইকোফাইটন, আর এক্সিলা লয়েন গ্রোয়েন ভিজা অঙ্গ তাকে বলে মাইক্রোস্পোরাম। এখানে মেলাসেজিয়া নামে একটা ফাঙ্গাস আছে, মেলাসেজিয়া। মেলাসেজিয়া ফাঙ্গাস কিন্তু কোনো স্কিনের ফাঙ্গাস না, স্কিনের নর্মাল কমন সেল না। স্কিনের উপরে বাস করে কিন্তু সে স্কিনের নর্মাল ফ্লোরা বা কিছু না। এটা একটা ডাইমরফিক ফাঙ্গাস। মেলাসেজিয়া একটা ডাইমরফিক ফাঙ্গাস। এখানে লেখা রাখেন মেলাসেজিয়া ডাইমরফিক ফাঙ্গাস। তাহলে স্কিনের উপরে বাস করে কারা? এপিডার্মোফাইটন এপিডার্মিসে বাস করে, ট্রাইকোফাইটন চুলে বাস করে, মাইক্রোস্পোরাম এক্সিলাতে বাস করে, এক্সিলা লয়েন গ্রোয়েন। সাবকুটেনিয়াস ফাঙ্গাস যেটা চামড়ার নিচে থাকে। ট্রাইকোসিস মানে চুল, চুলের গোড়ায় থাকে যারা, তারা হলো স্পোরোট্রাইকোসিস। মাসলে থাকে যারা, তারা মাইসিটোমা। এর মধ্যে স্পোরোট্রাইকোসিসটা হচ্ছে ডাইমরফিক। আরো আছে ফিওক্রোমোমাইকোসিস, ক্রোমোব্লাস্টোমাইকোসিস, নাকে থাকে রাইনোস্পোরিডিয়াসিস। এর মধ্যে স্পোরোট্রাইকোসিসটা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। তাহলে আমরা একটা পাইলাম ডাইমরফিক ফাঙ্গাস, আর একটা পাইলাম ডি লেখা রাখি। এরপর দেখেন সিস্টেমিক ফাঙ্গাস, সাবকুটেনিয়াস ফাঙ্গাসের एग्जांपल দিই। স্পোরোট্রাইকোসিস ট্রু, ক্রিপ্টোকক্কাস ফলস, মাইসিটোমা ট্রু, হিস্টোপ্লাজমা ফলস, ক্রোমোব্লাস্টোমাইকোসিস ট্রু। কি সুন্দর প্রশ্ন। সিস্টেমিক ফাঙ্গাস একটা পড়লে আরেকটা ফ্রি। কক্সিডিওডিস পড়েন, তার সাথে একটা প্যারাজুকোলে প্যারাকোকোডিওডিস, এই দুটো হয়ে গেল পড়া। হিস্টোপ্লাজমা নামটা কে না জানে, লাংসের মধ্যে থাকে। আর ব্লাস্টোমাইসিস চামড়ায় থাকে, ডার্মাটাইটিস। দেখেন আপনার সেটার মধ্যে ডার্মাটাইটিস লেখা আছে। চামড়ার ডিপে থাকে ব্লাস্টোমাইসিস, ডার্মাটাইটিস।
চারটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসেন প্রশ্ন, সিস্টেমিক ডিপ ফাঙ্গাল ইনফেকশন কারা? ব্লাস্টোমাইসিস ট্রু, মেলাসেজিয়া ফলস, হিস্টোপ্লাজমা ট্রু, কক্সিডিওইডিস ট্রু, মাইক্রোস্পোরাম ফলস, রাকিডোনিয়াস ফাঙ্গাস। চমৎকার চমৎকার প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। অপরচুনিস্টিক ফাঙ্গাস মনে রাখবেন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সি মানে ক্যান্ডিডা, সি মানে ক্রিপ্টোকক্কাস, আর এম মানে মিউকোররাইজোপাস। অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসপারজিলাস, প্রফেসরের পি মানে পেনিসিলিয়াম, সিউডোলাইসেরিয়া, নিমোসিস্টিস, আর এফ মানে ফ্রিজেরিয়াম। শেষ। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এর মধ্যে অ্যাসপারজিলাস অনকোজেনিক, ক্যান্সার করে। এর মধ্যে ক্যান্ডিডা আর পেনিসিলিয়াম ডাইমরফিক। প্রথমে পাইছি মেলাসেজিয়া, এরপরে পাইছি স্পোরোট্রাইকোসিস, এরপরে সিস্টেমিকের সবাই, এরপরে ক্যান্ডিডা এবং পেনিসিলিয়াম এরা ডাইমরফিক। তাহলে টোটাল 8টা পাইলাম না? ডাইমরফিক ফাঙ্গাস ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। প্রথমে পাইছি আমরা মেলাসেজিয়া, তারপরে স্পোরোট্রাইকোসিস, তারপরে সিস্টেমিকের সবাই, তারপরে ক্যান্ডিডা এবং পেনিসিলিয়াম, ইনফিনিটি স্টার ডাইমরফিক ফাঙ্গাস হিসেবে। অপরচুনিস্টিক ফাঙ্গাস কারা? মিউকর ট্রু, মাইসিটোর মধ্যে সাবকুটানিয়াস ফাঙ্গাস, অ্যাসপারজিলাস ট্রু, ক্যান্ডিডা ট্রু, রাইজোপোর ফলস, রাইজোপাস হলে ট্রু দিতাম, ইউএস ট্রু দিতাম। চিন্তার কিছু না, ইনশাল্লাহ পারবেন, আপনি সবই পারবেন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকে ক্লাসের। কগনিটিভ ডিসএবিলিটিস এগুলো ইন্ডিভিজুয়াল পড়া লাগবে না, ইন্ডিভিজুয়াল পড়া লাগে না, ওই ক্যান্ডিডা সম্পর্কে পড়তে হবে। এটা আমাদের জিআইটি ট্র্যাক্টের নরমাল পড়া, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের নরমাল পড়া, মিউকাস মেমব্রেনে থাকে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে থাকে, সিউডো হাইফি থাকে, তার কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন করে, তাই ওই জায়গার মধ্যে দইয়ের মতো একটা চেহারা হয়। কার্ডি হোয়াইট, মানে মুখের মধ্যে দেখা যায় দই তৈরি হয়েছে, হাঁকলে দেখা যায় প্রচুর মানে সিক্রেশন মুখের মধ্যে, ক্যান্ডিডা বা জেনিটালিয়া দিয়ে পারভেজিনাল ডিসচার্জ আসে, যে মাউথের মধ্যে হোয়াইট প্যাচ প্রডিউস হয়, সিডো মেমব্রেন, মারাও যেতে পারে মানুষ। ক্যান্ডিডা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর না থাকলে সাধারণত অ্যাটাক করে না। প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো আপনার সেই শিটের মধ্যে দেখেন, আমরা লিখে দিয়েছি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, পেজ নাম্বার 142, 142 নাম্বার পেজ, আর পুরোনো শিট হলো 234। প্রিডিসপোজিং ফ্যাক্টর ক্যান্ডিডা ভেজাইটিসের প্রিডিসপোজিং ফ্যাক্টর ইনফিনিটি স্টার। ওরাল থ্রাশ কে করে দেখেন? ক্যান্ডিডা করতে পারে, ব্যাকটেরিয়া জিঞ্জিভালিসে করতে পারে, কথাটা জানতে হবে, জানতে হবে। ক্রিপ্টোককাস নিওফরমেন্স, এটা মেনিনজাইটিস করে এইডস এর পেশেন্টদের, দীর্ঘদিন ক্রনিক আক্রান্ত পেশেন্টদের, ক্রনিক ডিজিজ আক্রান্ত পেশেন্টের বা ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের মেনিনজাইটিস করে, মেইনলি এইচআইভি পেশেন্টদের করতে পারে। অ্যাসপারজিলাস এরা দুই ভাই, একটা ফিউমিগেটাস লাংসের মধ্যে ফাঙ্গাল বল করে, আরেকটা হচ্ছে এই যে ফ্লাবাম, এরা আফ্লাটক্সিন রিলিজ করে, এটা লিভার ক্যান্সার করে। পেনিসিলিয়াম মার্নিফি ডাইমরফিক ফাঙ্গাস, আমরা বলেছি এইডস এর পেশেন্টদের টিবির মতো ফিচার তৈরি করে। ফ্রিজিডিয়াম সোলানি নিউট্রোপেনিক সেপসিস করে, কন্ট্যাক্ট লেন্স ইউজারদের ক্যারাটাইটিস করে। নিমোসিস জিরোপিসি এইডস এর পেশেন্টদের নিউমোনিয়া করে সিঙ্গেল বেস্টের জন্য। কজেস অফ মেনিনজাইটিস এইচসিসি মনে রাখবেন। ফাঙ্গাস কারা কারা মেনিনজাইটিস করে? এইচসিসি। এইচ মানে হিস্টোপ্লাজমা, সি মানে কক্সিডিওইডিস, সি মানে ক্রিপ্টোকক্কাস। ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। ওয়েট করবো, ওয়েট করবো। এরপরে আমরা মিউকোর মাইকোসিস সম্পর্কে কিছু কথা জানবো। এটা ইমিউন কম্প্রোমাইজ পার্সন, মূলত এই জিনিসগুলো ব্যক্তিদের বেশি বেশি হয়। আগে যে মিউকোর হতো না তা না, হইতো। এটা নেজাল সেপ্টামকে অ্যাটাক করে, ফ্রন্টাল লোব পর্যন্ত ইনভলভ করে, এই জায়গার মধ্যে অ্যানারোবিক কন্ডিশন তৈরি করে, ফলে ইসকেমিক গ্যাংগ্রিন হয়। এই জায়গায় ইসকেমিক গ্যাংগ্রিন হলে মাইক্রোস্কোপের নিচে টিস্যুগুলোকে কালো দেখায়, এই জন্য বলা হয় ব্ল্যাক ফাঙ্গাস। মিউকোর মাইকোসিস এরা তিন ভাই বোন, মিউকর, রাইজোপাস আর এপসিডিয়া, তিন ভাই বোন। এর মধ্যে রাইজোপাসই মূলত ডিজিজ করে, রাইজোপাস।
60% কেস। এই রাইনোপা 60% কেসে ডিজিজ করে, ডিজিজটাকে বলা হচ্ছে রাইনোসেরেব্রাল মিউকরমাইকোসিস। এটাই মানুষের মৃত্যুর কজ হয় কোন কোন সময়, এবং মাইক্রোস্কোপের নিচে কালো দেখায়, এর নাম হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ডায়াগনোসিস করি কেমনে আমরা? বায়োপসি করে ডায়াগনোসিস করি। ট্রিটমেন্ট কি? লাইপোজোমাল এম্বোটেডিসিন বি আর নেক্রোটিক টিস্যুগুলোকে আমরা সার্জিক্যাল রিমুভাল করব। পেজ নম্বর 144। আর আপনারা যারা নাই শীটে নাই, যারা একটু আগের শীট, তারা 236 নম্বর পেজে নোট করে রাখেন আমাদের এই স্লাইডগুলো, 3টা স্লাইড স্ক্রিনশট নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা মাইকোলজি থেকে যে পড়াশোনা করলাম, এই পড়াশোনাটা হচ্ছে মাইকোলজির ক্লাসিফিকেশন, তার ডায়াগনোস্টিক ফাঙ্গাস কারা এবং অপরচুনিস্টিক ফাঙ্গাসের দুইটা ফাঙ্গাসের মধ্যে ডিটেলস পড়লাম, মিউকর আর একটা হচ্ছে ক্যান্ডিডা। খুব খুব ইম্পর্টেন্ট, এবং কোশ্চেন সলভ করবো আমরা। কোশ্চেন সলভ করতে গিয়ে খটকা লাগলে আমার সাথে যোগাযোগ করতে বলেছি, আপনাকে মোবাইল নাম্বার দিয়েছি 01737385509 09। ঠিক আছে, এই হচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নক দিবেন কোনো প্রবলেম হলে বা প্রবলেম মনে হলে। তাহলে যদি আমরা সামারি করি, বেসিক ব্যাকটেরিওলজি আমরা আপনাকে যে সাজেশন দিয়েছি এটা আগে পড়বেন, পড়া কমপ্লিট করবেন। ওই 1 থেকে 30 নম্বর পেজ খুবই গুছিয়ে দিয়েছি। ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি আমরা যে স্পেশাল সাজেশন আপনাকে দিয়েছি, ফার্স্ট টু লাস্ট আপনি এভাবে পড়বেন, গুছিয়ে নেবেন, সিঙ্গেল বেস্ট হয়ে যাবে এখানে। বেসিক এবং ক্লিনিক্যাল পড়ার পর আমাদের শীটের কোশ্চেনগুলো ভালো করে সলভ করে আমরা এফসিপিএস পার্ট 1 সিঙ্গেল বেস্ট এমসিকিউ সকল কোশ্চেনই আমরা আপনাকে শীটের মধ্যে গুছিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সলভ করার পর আপনাদের এসবিএ পার্ল বইটা সলভ করবেন, একেবারে কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। কোনো তথ্য নতুন মনে হলে আপনি অ্যাড করবেন, আর আমরা 99.99% তথ্য আপনাকে দিয়েছি। এরপর আপনি ক্লিনিক্যাল বেসিক ব্যাকটেরিওলজি শেষ করে আপনি পড়বেন ভাইরোলজি। ভাইরোলজি পড়া আপনার বাসায় পড়তে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমাদের পড়ার পর ক্লাসেরটা গুছানোর পর নিজে নিজে পড়তে এই সময় লাগবে। ভাইরোলজি পড়ে ভালো করে বুঝে পরে আপনি প্যারাসাইটোলজি মাইকোলজি ক্লাস করবেন। প্যারাসাইটোলজি মাইকোলজি, প্যারাসাইটোলজি অবশ্যই আপনি ওই 5টা প্রোটোজোয়া 5টা হেলমিনটাকে পড়ে নেবেন, তারপরে ওই শেষের 2টা পেজ যেটা আমরা স্পেশাল সাজেশন বলেছি ওটা পড়বেন। তাহলে আপনার কনসেপশন বিল্ড আপ হবে এবং মনে থাকবে। মাইকোলজি একেবারে প্রশ্ন হয়ে যাবে অসহায় সবকিছু মিলে। এই 15টা প্রশ্ন আপনাকে খুব সাহস দেবে পরীক্ষার হলে। আপনি পরীক্ষার হলে প্রশ্নে দেখবেন আমার সাথে আপনি যেন কথা বলছেন, আপনার সাথে আমি লুকিয়ে ছাপিয়ে প্রশ্নের মধ্যে কথা বলছি, জল ছাপে আপনার স্মৃতিতে আমার স্মৃতি ভাসবে। তবে অনলাইন ক্লাস যেহেতু আপনার হয়ে যায়, মানে মাঝে মাঝে ঘুম ঘুম ভাব হয়, তো এই জন্য অনলাইন ক্লাস টিভিতে দেখা বা ল্যাপটপে দেখাটা ভালো মোবাইলে দেখার চেয়ে। একেবারে নিরুপায় হলে মোবাইলে দেখবেন, কিন্তু আপনি অ্যাক্টিভ থাকবেন। দূর দূরাঞ্চল থেকে আপনি যেহেতু আসতে পারছেন না আমাদের এই ঢাকায়, এই আমাদের প্রাণের ভূমি জেনেসিসে আসতে চাচ্ছেন না বা পারছেন না, একান্ত সঙ্গত কারণেই আপনি পারছেন না। এই সুযোগটুকু কাজে লাগান, বাসায় বসে আপনি করবেন না। আপনাদের অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। এই কামাল ভাইয়াকে নক দিতে ভুলবেন না আপনার প্রয়োজনে অপ্রয়োজনে সময় বা অসময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনের একজন ফেলো হন। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।